অল্প দিন পর মামলা হাইকোর্টে উঠল। আবারও সেই নাকুচু কুচক্রী আতেল লয়ারের মুখোমুখি হল অভিনব। তিনি স্বভাবসিদ্ধ সুরে বললেন, আবার দেখা হয়ে গেল অভিনব। শুধু শুধু টাকা নষ্ট করে এতদূর আসলেন। যে লাউ সে কদ। আপনার আশাই পরিকল্পিত খুনি। অভিনব বলল, এটা প্রমাণ হয়ে গেছে যে আশা খুনি নয়, বরং আত্মরক্ষার্থে কাজটা করেছিল। আশাবরি পরিকল্পিত খুনি নয়, বরং আপনিই একজন নিকৃষ্ট ধর্ষককে সাহায্য করছেন, যে কিনা পরবর্তীতে আপনার ছোট মেয়েটা কিংবা বোনের ওপরও কুনজর দিতে একবারও ভাবত না। থামল অভিনব। এরপর ঘৃণাভরে ঠোঁটনাক বিকৃত করে বলল, আফসোস, লজ্জা হওয়া উচিত আপনাদের। দুঃখের বিষয়, আইন পড়ার সাথে সাথে আপনারা নিজের বিবেককেও বিসর্জন দিয়েছেন। টাকার পোকা হয়ে গেছেন। ধিক ধিক বলে মুখের ভঙ্গিতে যেন ঘৃণার থুথু নিক্ষেপ করে উত্তরের অপেক্ষা না করে পা বাড়িয়ে ভেতরে চলে গেল অভিনব। ইহিতা সেখানে উপস্থিত ছিল। ভাই চলে যেতেই সে লয়ারের দিকে একবার আপাদমস্তক তাকিয়ে একই সুর ধরে বলল, বয়স তো অনেক হল, পরকালে কি জবাব দিবেন তা একটু ভাবুন। সেসব মজলুমেরা যারা আপনার মিথ্যাচারে জেলখানায় পচে মরছে, তারা যখন আপনার দিকে আঙুল তুলবে তখন আপনাকে কে বাঁচাবে? টাকা? প্রশ্ন রেখে গেলাম। ইহিতাও ভাইকে অনুসরণ করে চলে গেল আদালতের ভিতর। লয়ার একটু সময় স্তব্ধ বিহবল হয়ে তাকিয়ে থেকে খেক করে অন্তঃসারবিহীন হাসি দিয়ে বিড়বিড় করল, যেমন ভাই তেমন বোন। ইডিয়েট। নির্দিষ্ট সময়ানুযায়ী মামলার শুনানি শুরু হল। বাদী-বিবাদী পক্ষে তুমুল বাগ্বিতণ্ডা চলল। এক পর্যায়ে বাদীপক্ষের কুচক্রী লয়ার খামোখা আশাকে এভাবে দোষী সাব্যস্ত করলেন যে অফিসের বড় সাহেবের সঙ্গে আশার ফষ্টিনষ্টি ছিল এবং সম্পর্কের জের ধরেই এই খুন। এ বিষয়ে আশার বক্তব্য চাওয়া হল। সে ভয় ভয় ক্ষীণ কণ্ঠে জানাল, তার চাকরির বয়স নিতান্তই অল্প এবং বড় সাহেবকে সে দেখেছে মোটে 4 কি 5 বার। অধিকাংশ সময়ই সে কাজের নিমিত্তে সাইটে থাকত এবং সেখান থেকেই ঘরে ফিরত। কিন্তু বাদীপক্ষের আইনজীবী কোথা থেকে যেন একজন মিথ্যা সাক্ষী দাঁড় করিয়ে সবকিছু উল্টপালট করে দিলেন। সেই মিথ্যা সাক্ষী অফিসেরই একজন বেয়ারা এবং ফরমায়েশ খাটিয়ে। আশা তাকে নিপাট ধর্মভীরু ভদ্রলোক বলেই জানত। তাহলে কাঠগড়ায় দাঁড়িয়ে মিনমিন করে বলল, আশা ম্যাডামের সঙ্গে বড় সাহেবের সম্পর্ক বহু আগে থেকেই। মাঝেমধ্যে তারা রুমে একা সময় কাটাত আর বড় সাহেব মাঝেমধ্যে আমাকে বিভিন্ন কিছু আনতে বলত। এমন ভীষণ অপবাদে আশা হতবিহ্বল হয়ে চেঁচিয়ে কেঁদে কেটে বলল, এটা মিথ্যা। উনি মিথ্যা বলছেন। আমি কোরআন শরীফ ধরে বলতে পারবো আমি এমন কিছু করিনি। আনিস সাহেব, বেয়ারা, আপনি বলতে পারবেন কোরআন শরীফ ধরে যে আমি এসব করেছি? বেয়ারা হকচকিয়ে ইতস্তত করে বলল, কোরআন শরীফ কোত্থেকে আসল এখানে? বিবাদী পক্ষের আইনজীবী মধ্যস্থতা করলেন। হ্যাঁ হ্যাঁ পারবেন আপনি। আপনাকে দেখে তো ভালোই ভদ্রলোক মনে হচ্ছে। পারবেন? কুচক্রী লয়ার দাঁড়িয়ে পড়লেন। এসব কি হচ্ছে ইয়োর নার? এটা কি আদালত নাকি? আমাকে সাক্ষীর সত্য মিথ্যা যেকোনো উপায়ে যাচাইয়ের সুযোগ দেওয়া হোক। দাড়ি কামানো চিমসানো গালের থুরথুরে বৃদ্ধ জর্জ সাহেব অনুমতি দিলেন। শেষমেশ অফিসের ধর্মভীরু বেয়ারা দেখল ইমান নিয়ে টানাটানি, তখন সে প্রায় কাঁদো কাঁদো গলায় স্বীকার করল, জর্জ সাহেব আমি যা বলেছি সব মিথ্যা। আমাকে বাধ্য করা হয়েছে। আল্লাহ মাফ করুক। মিথ্যা সাক্ষীর অপরাধে বেয়ারাকে তৎক্ষণাৎ আটক করা হল। বেচারা হাউমাউ করে কেঁদে কেটে বলল, আমাকে ছেড়ে দিন, আমার 2টা ছেলেমেয়ে উপোস থাকবে। এরপরও বাদীপক্ষের উকিল নানানভাবে মামলার মোড় ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করে অবশেষে ব্যর্থ হয়ে পরবর্তী শুনানির জন্য আবেদন করলেন। কিন্তু কিছুতেই কাজ হল না।
আশা যে নির্দোষ তা সুস্পষ্ট পরিদৃশ্যমান এবং অদ্যাবধি চট্টগ্রামের বিভিন্ন গুরুত্বপূর্ণ মাধ্যম অভিনব কর্তৃক অবরুদ্ধ থাকার দরুন উপরমহল থেকে আশাবরীর মামলা অতিসত্বর মীমাংসার আদেশ রয়েছে। বিধায় জর্জ সাহেব তা অগ্রাহ্য করে রায় শুনানোর আয়োজন করলেন। মিছিমিছি একটা সাধারণ মামলার জন্য দেশের অর্থনীতিকে ধসিয়ে দেওয়ার মানে হয় না। এক্ষেত্রে দাবাট শেষ চালটা যে অভিনবই চেলেছে তা আর বলার অপেক্ষা রাখে না। আশাবরীকে মুক্তি না দিলেও বন্দরের কোটি কোটি টাকার বৈদেশিক আমদানিকৃত পণ্য পচে গেলে নষ্ট হয়ে যাবে এবং তার আটকানোর জন্য অনর্থক যে অরাজকতা সৃষ্টি হতো তাতে সময় শেষ হয়ে আসা সরকারের বিশেষ কোনো লাভ হতো না, বরং বদনামই হতো। কারণ এই ক্ষমতার ক্রান্তিলগ্নে এসে সরকার চাইল না অতি নস্যি একটা বিষয় নিয়ে জনগণ বিদ্রোহ তৈরি হোক। উপরন্তু সরকার এটাও চায় না দলীয় লোকের মধ্যে কোনো অনাবশ্যক দ্বন্দ্ব হোক। তদুপরি সে যদি অভিনবের মতন একজন ঝানু ও সকল নারীনক্ষত্র জানলেওয়ালা পরিচিত মুখ যে কিনা দেশকে বিশ্বের দরবারে তুলে ধরে তবে তো কথাই নেই। পুরো আদালতে পিনপতন নীরবতা। জর্জ সাহেব গম্ভীর কণ্ঠে রায় শুনালেন। এত দ্বারা সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে কোর্ট এই সিদ্ধান্তে পৌঁছেছে যে নিতান্ত সম্ভ্রম ও আত্মরক্ষার্থে অপারগ হয়ে একজন দুশ্চরিত্র লোকের প্রাণহরণ করাই আশাবরী সম্পূর্ণ নির্দোষ। প্রধান বিচারপতির নির্দেশে তাকে বেকসুর খালাস দেওয়া হল। দি ক্যাশ ইজ ক্লোজড বলেই কাঠের হাতুড়ি পিটিয়ে উঠে দাঁড়ালেন জর্জ। আনন্দের আতিশয্যে আশাবরী অভিভূত হয়ে কাঠগড়াতেই দাঁড়িয়ে রইল। পক্ষীয় আইনজীবী কাঠগড়ার পাশে এসে বললেন, নেমে এসো আশাবরী, তুমি মুক্ত। অবশ্য তোমার 10 বছরের সাজাটা আটকানো কঠিন হয়ে যেত যদি না অভিনব বুদ্ধিটা না খাটাত। কংগ্রাচুলেশনস। আশাবরী তবু নামল না। অবিশ্বাস্য চোখে তাকালো আশেপাশে। কই প্রতিবারের মতন পুলিশগুলো তো তাকে না নিয়ে চলে গেল। এখনও যেন তার বিশ্বাস হতে চাইছে না যে সে পূর্ববৎ মুক্তস্বাধীন, ঠিক মধ্যাহ্নের আকাশতটে গা ভাসিয়ে উড়ে বেড়ানো বিহঙ্গীর মতো। ওই 34 অন্ধকারাবৃত 14 শিকের বদ্ধ কারাগারে তাকে আর যেতে হবে না। তবে আজ তার চেয়ে বেশি খুশি কে? ততক্ষণে অভিনব, ইহিতা, তারিন আর দুলু উঠে এসেছে আশার কাছে। আশাবরী এবার ঈষৎ চপল হয়ে মৃদু লয়ে কাঠগড়া থেকে নেমে তাদের সামনে এসে লতার মতন ভুরু জোড়া প্রসারিত করে অবিশ্বাস্য উচ্ছ্বসিত সুরে বলল, আমি এখন বাড়ি যেতে পারব? অভিনব সবার দিকে এক পলক চোখ ঘুরিয়ে এনে একগাল হেসে বলল, পারবে, তার আগে দেখ বাইরে হাজার হাজার লোক তোমার জন্য অপেক্ষা করছে। আশার বিস্ময় নিষ্প্রভ হবার বদলে বর্ধন হল। সুধাল, কেন? কারণ ওরাই তোমার মুক্তির জন্য পথে নেমেছিল শুধুমাত্র আমার কথায়। আশাবরীর চাপা উল্লসিত মগজে আগাপাশতলা কিছুই ধরল না। কে সে? একজন অজ্ঞাতকুলসীন অভাগী, যার পদে পদে বাধা বিপত্তি আর দারুণ দারুণ সব বিপদের বিথার। তার মতো এলেবেলে একটা মেয়ের জন্য জনগণ কেন পথে নামবে তা তার মনমস্তিকে কিছুতেই প্রবেশ করল না। তবুও সে কথা না বাড়িয়ে চোখে মুখে বিস্ময় বজায় রেখে মাথা নেড়ে বলল, আচ্ছা, আমাকে কি করতে হবে? কিছুই না, আমার পাশে দাঁড়িয়ে থাকবে শুধু, ব্যাস। এর মধ্যে দুলু হঠাৎ উধাও হয়ে গিয়েছিল ক্ষণকালের জন্য। এক্ষণে সে মুখভর্তি হাসি নিয়ে একটা রঙিন প্যাকেট হাতে ছুটে আসতে আসতে বলল, মামি মামি, এটা নাও, মুক্তি পেয়েছ সেই উপলক্ষে আমার গিফট। বোরকা, দেখো কিরকম দুলদুল আর সুন্দর কাজ এতে, খুব মানাবে। এটা এখনই পরে নাও, ওই ময়লা বোরকা ছাড়। অভিনব আরভাবে ভাগ্নির মাথায় গাঁটটা মেরে চাপা সুরে বলল, ফাজিল, মামি কি রে, এখনো হয়েছে নাকি? দুলু লুকোছাপা রেখে তারস্বরেই বলল, হয়নি, হবে, আগে থেকেই প্র্যাকটিস করছি মামা, পরে যাতে মুখ ভরে ডাকতে পারি। বিপুল হাসির লহর বয়ে গেল।
আশাবরী অপ্রস্তুত হয়ে মুখ কালো করে প্রাক্তন ছাত্রীর ওপর অধিকার খাটিয়ে ধমকালো। তুমি বেশি কথা বলো দুলু। আগেই কিছু ভাবতে নেই। আচ্ছা মামি, ঠিক আছে। আদালত ঘরে আবারও তুমুল হাসির উর্মি উঠে ধীরে ধীরে তা স্তিমিত হল। আপাতদৃষ্টে এই আদালত না হরিঘোষের গোয়াল তা বুঝার জো নেই। তারিনের মুখখানা কেবল কালিমাখা, অপ্রতিভ ও নিস্তরঙ্গ। অনেকক্ষণ পর তা লক্ষ্য করল শুধু আশাবরী। আশাবরীর চোখে চোখ পড়তেই তারিনও ওষ্ঠ কোণে একচিলিক ছদ্মহাসি জ্বালিয়ে পরক্ষণেই ফুৎকারে নিভিয়ে দায় সারল। বুকভর্তি কত আকাঙ্ক্ষা, অভিলাষ নিয়ে নিঃস্বার্থভাবে আশাকে আপন ভাইয়ের পাশে কল্পনা করেছিল সে। অথচ আশা কিনা আটকে গেল ডিভোর্সি একজন গায়কের কাছে, যে কিনা কর্মব্যস্ততায় নিজেকেই সময় দিতে পারে না। সে কি করে আশাকে সুখে রাখবে? এই তো 2 বছর আগেই ধুমধাম করে বিয়ে হল, কি হল পরিণাম? অদূর কুয়াশাচ্ছন্ন ভবিষ্যতে আশাবরীর ভাগ্যেও যে এমন ঘটবে না তার কি নিশ্চয়তা? এই নিয়ে তারিনের মনে একটা চাপা ক্ষোভ সর্বদাই বর্তমান থাকে। কিন্তু তবুও সে হাসিমুখে আশার সঙ্গ দেয়, ভালোমন্দ পরামর্শ দেয়। মনের বিরুদ্ধ মনোভাবটা অবশ্য তার হিংসা নয়, স্বার্থপর ভাবনাও নয়, আফসোস। শুধুই আফসোস। দীর্ঘদিনের সহচরী হিসেবে আশা যেখানেই থাকুক, ভালো থাকুক, এটাই এ কায়মনে প্রার্থনা করে। আদালত থেকে বের হতেই পিঁপড়ার মতন ঝাঁক ধরে চারদিক থেকে ছেকে ধরল মাইক্রোফোন হাতে সাংবাদিকেরা। এমন সমৃদ্ধ পরিস্থিতিতে আশাবরী কখনোই পড়েনি। সে একেবারে ভয় পেয়ে অভিনবের গা ঘেঁষে আটুবাটু করে দাঁড়িয়ে চারিধারে বিহ্বল দৃষ্টিপাত করল। ভাবল, আবার না কোনো বিপদ। সাংবাদিকেরা অভিনবের উদ্দেশ্য প্রশ্ন ছুড়ল। শেষ পর্যন্ত আপনিই সফল হলেন। অভিনব হেসে জবাব দিল, দেশের আইনের ফাঁকফোকর থাকলে এভাবেই আদায় করে নিতে হয়। দিন শেষে আমরা কখনো অবিচার বা অবিচারকারীর সামনে নত হব না। অন্য একজন আশাবরীর উদ্দেশ্য প্রশ্ন করল, আপনিই তবে রহস্যময়ী আশাবরী? অভিনন্দন আপনাকে। যারা আপনার জন্য রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে আপনার মুক্তির দাবিতে অনশন করেছে তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান? ভয় সংকোচে আশাবরীর মনে হল জেলে থাকাই বোধহয় ভালো ছিল। বেরিয়েই দেখি বিপদ। অল্প কিছুক্ষণ চুপ করে থেকে সে শুধু নয়নচকর চোখজোড়া আরভাবে অভিনবের দিকে ঘুরিয়ে মিহি বিপদাপন্ন কণ্ঠে বলল, শুনছেন? কি বলবো আমি? অভিনব মনে মনে 7 বার কপাল চাপড়াল। আহ গাধি মেয়ে, তোমার কলিজটা কবে একটু শক্ত হবে? হেসে একটা থ্যাঙ্কস বলে দিল, এই তো চুকে গেল। দাঁড়াও শুধু, তোমার কপালে শনি আছে। আশার হয়ে জবাবটা অভিনব দিল। অ্যাকচুয়ালি আশাবরী ভীষণ লাজুক আর ভীতু। ও ঘাবড়ে গেছে। আপনাদের সবার প্রতি অশেষ কৃতজ্ঞতা। আশা করছি ভবিষ্যতেও এভাবেই আমার পাশে থেকে দেশ মাজলুমের সাহায্য এগিয়ে আসবেন। সঙ্গে সঙ্গে আমি আহ্বান করছি, আমার সহযোদ্ধারা যে যেখানে অবস্থান নিয়েছেন তারা ঘরে ফিরে যান। সবশেষে অন্য একজন সাংবাদিকদের প্রশ্ন। অভিনব, সারা দেশের মানুষ, আপনার ভক্তরা এটা জানার জন্য উৎসুক যে আদতে এই সম্পূর্ণ ভিন্ন পথের যাত্রী অবগুণ্ঠিতা আশাবরীর সঙ্গে আপনার কেমন সম্পর্ক? অভিনব একটু চিন্তা করে স্বভাবসুলভ মিষ্টি হাসি দিয়ে ভাবুক গলায় বলল, আসলে সম্পর্কের নাম থাকাটা জরুরি নয়, আত্মার সঙ্গে আত্মার আত্মিক বন্ধনটা কতদূর প্রসারী সেটাই মুখ্য। তেমনিভাবে আশাবরীর সঙ্গে আমার এবং আমার পরিবারের যে সম্পর্ক তার সুস্পষ্ট কোনো নাম বা সম্বোধন আমি অভিধান ঘেটেও আজ অবধি পাইনি, কাজেই আপনাদেরও বলতে পারছি না। আশাবরী তখন মনে মনে ঠোঁট বাঁকিয়ে বলল, ঢং কত! না বললেও কি লোকে বুঝে না? বলে দিলই পারেন যে তার জন্য আমি আধপাগল হয়ে আছি। কিন্তু মুখ তো তার বন্ধ সেই কবে থেকে। কাজেই মনে মরুর আধি বয়ে চললেও মুখ ফুটে বলার উপায়টি নেই। এভাবও আরও কিছুক্ষণ প্রশ্নোত্তর পর্ব শেষে অভিনব সাংবাদিকদের বিদায় দিল।
ফেরার পথে ড্রাইভিং করতে করতে একসময় অভিনব সবার উদ্দেশ্যে বলল, তোমরা কিছু খাবে? সকালে তো ভালোমতো নাস্তা করতে পারনি বোধ হয়। ইহিতা মোবাইলের স্ক্রিন থেকে চোখ তুলে পরামর্শ দিল, কাছেই তো রেডিসন ব্লু, ওখানেই চলো না, লাঞ্চটা ওখানেই করি, অনেকদিন বাইরে খাই না। আশাবরী ইহিতার পাশেই জানালার পাশের সিটে বাইরে দৃষ্টি ছড়িয়ে দিয়ে বসেছিল। খাওয়ার কথা উঠতেই তার মনে পড়ল সে নিজেও ভোরে কিচ্ছু মুখে না তুলে আদালতে এসেছিল। এতক্ষণ পর নিজের অনাহারের কথা মনে হতেই যেন জঠরের কাছে খিদেটা প্রকট হয়ে উঠল আচমকা। সে অভিনব না শুনে মতো ইহিতার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, ইহিতা, ওখানে সিঙ্গারা পেঁয়াজু পাওয়া যায়? বা আলুর চপ? দুর্ভাগ্যবশত কথাটা পোকরে অভিনবের কানে চলে গেল। শোনামাত্রই সে জোর ব্রেক কষে পেছনে মাথা ঘুরিয়ে টেনে টেনে বলল, না, ওখানে ওসব বাজে খাবার পাওয়া যায় না। সবার উদ্দেশ্য দুটো কথা বলতে বলল তাও পারলে না, সারাদিন খালি খাই খাই করো। সিঙ্গারা খেয়ে খেয়েই তো দিন দিন মাথামোটা হচ্ছ। আজ থেকে ওসব ছাইপাশ খাওয়া বন্ধ। জগতে খাবারে আকাল পড়েছে। বেছে বেছে তার আলুভর্তি সিঙ্গারাই খেতে হবে। বলেই অভিনব আবারও গাড়ি ছুটাল। তার ক্রোধের হলকা গাড়ির অস্বাভাবিক গতিতেই স্পষ্ট দৃশ্যমান হল। কথাগুলো হজম করে আশাবরী অভিমানে মুখ গোজ করল। অপরাধীর মতো মাথা নিচু করেই সে মিনমিন করে বলল, জেলখানায় আপনিই তো আমাকে এক প্যাকেট এনে দিয়েছিলেন। অভিনব এবার একবার ঈষৎ পেছনে ফিরে কিছু একটা বলতে গিয়েও থেমে গেল। না, এই মেয়ের সঙ্গে কথা বলতে গেলে মানিজ্যতে ফালুদা হয়। পরে হাটে হাড়ি ভেঙে দিল সারে সর্বনাশ। তার চেয়ে নীরবতাই শ্রেয়। সামনের সিট থেকে দুলু বলে উঠল, বাদ দাও মামা, আগামী শুক্রবার আমরা সবাই স্টেডিয়ামে যাব খেলা দেখতে। বাংলাদেশ আর আফগানিস্তানের খেলা। মামিও যাবে। তুমি টিকিটের ব্যবস্থা করে দাও প্লিজ। অভিনবের সোজাসাপটা জবাব, কোনো দরকার নেই। দেখা গেল সব দর্শক ফেলে মুহাম্মদ শেজাদের ছক্কার বলটা তোমার মামির মাথাতেই এসে পড়ল। এরপর হুলুস্থুল কাণ্ড। যেতে মন চাইলে মাথায় একটা টিনের ছাউনি বেঁধে যেও আশাবরী, বাংলাদেশ টিম অনুপ্রেরণা পাবে দেখে। এখানে মামি কথাটা একটু হেলার সুরে বলল অভিনব। ইহিতা এক পলক নতমুখী আশার দিকে তাকিয়ে বলল, ভাইয়া তুমি এত পচাও কেন ওকে? আজই মাত্র বিপদ কাটিয়ে ফিরল। একটু ভালো করে কথা বললেই পার। পচাই না। বোনের দিকে তাকিয়ে মাথা ঝাঁকুনি দেয় অভিনব। ও এমনিতেই পচে মজে আছে। আমি তো ওকে পরিশুদ্ধ করছি মাত্র, নয়তো তুমিই দেখ, যারা তার জন্য এত কষ্ট করে ঝুঁকি নিয়ে রাস্তায় নামলো তাদের ছোট্ট করে একটা ধন্যবাদ দেওয়া যায় না? বলি, নর্মাল ম্যানার, ফর্মালিটিস কি গাল ঝুলে গেলে শিখবে? ইহিতা আশার দিকে একটু অসহায়ভাবে ঠোঁট টিপে মাথা নাড়ল। আশাবরী সবকিছু উৎকর্ণে শুনেও নির্বিকারে গাড়ির কাছে ডানপাশের গাল লাগিয়ে নয়নশোভন নগরের ব্যস্ততায় চিত্ত নিমজ্জিত করে। অল্পক্ষণ পর আশাবরী মাথা তুলে বড় একটা নিঃশ্বাস নিয়ে নিচু কিন্তু দৃঢ়স্বরে বলল, আমি আমার বাসায় যাব। সামনের মোড়েই নামিয়ে দিল, চলো যেতে পারব। ততক্ষণে অভিনব ক্রোধান্ধ হয়ে বাইরে খাবার দাবারের পরিকল্পনা পায় ঠেলে অনেক দূরে গাড়ি ছুটিয়ে চলে এসেছে। আশাবরীর নিজ ঘরে যাবার প্রস্তাবে সবাই মোটামুটি একটু বিচলিত হলেও অভিনব বিন্দুমাত্র বিচলিত না হয়ে কথামতো সামনের মোড়ে গিয়েই রাস্তার কিনার ধরে গাড়ি ভেড়াল। ইহিতা চকারান্তের শব্দ করে প্রস্থানোদ্যত আশার হাত ধরে বলল, কি হচ্ছে আশা? ঘরে সবার সঙ্গে দেখা করে আসবে না? তাছাড়া এতদিন পর বাসায় গিয়ে কিভাবে কি করবে তুমি? দুপুর হয়ে গেল, খাবে না? যাওয়ার সময় ময়দা আর আলু নিয়ে যাব। সিঙ্গারা আর আলুর চপ বানিয়ে খাবো ইচ্ছে মতো। বিকালের দিকে যাব ওদিকে, থেকো কিন্তু। আসি। যাই দুলু।
যাই। সবার শেষে হালকা সুরে অভিনব থেকেও বিদায় নিয়ে গাড়ি থেকে নেমে গেল আশা। ধীরে ধীরে তার শান্ত সৌম্য মূর্তিটি মোড়ের বাঁকের মসজিদের দেয়ালের আড়ালে মিলিয়ে গেল। অভিনব চিবিয়ে চিবিয়ে বলল, দেখলে কেমন বেয়াদবি করল। তুমিও কম কিসে মামা? উল্টো সুর ধরল দুলু, আমার সামনে এভাবে বকলে তো একটু কষ্ট পাবেই। দিনতেক ধরে নববসন্তের আগমনে জেসমিন আক্তারের শরীরস্বাস্থ্যের বেশ উন্নতি হয়েছে। আগের মতো আর নিজের রুমে শুয়েবসে বই পড়ে কিংবা জানালার ধারের ন্যাড়া আমোরা গাছটায় পাকপাখালির আনাগোনার হিসাব কষে দিনাতিপাত করেন না। সেই আগের মতো হেসেলের কাজে তথা ঘরকন্যার বিভিন্ন অংশে হাত দিয়েছেন। কারো মানা শুনেন না। বরং কেউ অহেতুক বাগড়া দিতে এলে, এসব তো গোস্পদ আর শরীরতবিয়ত ঠিক রাখতে পরিশ্রমের জুড়ি নেই, এমনতর বাক্য গুলিয়ে খাইতে দেন। আজ সকাল হতে পুরোটা সময় তিনি পথ চেয়ে বসেছিলেন কখন ছেলে মেয়েগুলো আশাকে শ্রীঘর থেকে ছাড়িয়ে নিয়ে ঘরে ফিরবে। যাওয়ার সময় অভিনব মাকে বিশেষ ভরসা দিয়ে গিয়েছিল যে আজকে আশাবরি আজ মুক্তি পাচ্ছেই, সুতরাং তার জন্য ভালোমন্দ রান্না হোক। কিন্তু যখন তিনি মেয়ের মুখে শুনলেন, ফেরার পথে অভিনব আশাকে একচোট বকেছে এবং বকার কারণেই আশা অভিমানক্ষুণ্ণ হয়ে মাঝপথে নেমে গেছে, তখন তিনি অগ্নিগর্ভ হয়ে ছেলের ঘরের অভিমুখে ছুটলেন। ছুটতে ছুটতে একসময় এসে উপস্থিত হলেন। অভিনব তখন নিজের ঘরের বাগানের দিকটার জানালা খুলে দিয়ে বিছানায় হাত পা ছড়িয়ে ক্লান্তিবশত শুয়েছিল। বাইরের চমৎকার রৌদ্রোজ্জ্বল মধ্যাহ্নের রেশ শীতাতপনিয়ন্ত্রিত ঘরে একটুও পড়েনি। হঠাৎ মায়ের চঞ্চনে গলায় পিলে চমকে উঠল অভিনব। রুগ্নশয্যায় যাওয়ার পর অনেকদিন মা এত প্রফুল্ল দীপ্ত স্বরে কথা বলেননি। অভি, এটা কি? হ্যাঁ, মেয়েটাকে রেখে এলে? এবার তোমরা খেও সব বসে বসে। অভিনব নিঃশব্দ নির্ভারে উঠে বসে। মায়ের কপালে বিন্দু বিন্দু নিদাগ। শরীর কিঞ্চিত অবসন্ন, ঝুঁকে ঝুঁকে হাঁপাচ্ছে একটু আধটু। বুঝাই যাচ্ছে দীর্ঘদিন পর রান্নাঘরের উত্তাপই এই পরিবর্তনের কারণ। অভিনব দেখল রহস্যময়ী মাকে সে আজও চিনে উঠতে পারেনি। এদিকে মা স্বয়ং আসার জন্য আকুল আর অন্যদিকে সে কিনা মারমানা নামানা নিয়ে আকাশপাতাল ভেবে সারা হয়েছে। মনে একপাল খুশির রেশমি আলো প্রভাতকিরণের মতো ছড়িয়ে পড়ে অভিনবের। সে ভেতরের কথা চাপিয়ে সাধারণভাবে বলে, বিকালে আসবে ও। রাতের জন্য রেখে দাও। আমরাও না হয় রাতে খেলাম। কিন্তু তাকে এভাবে বকাঝকা করে দেওয়ার কি ছিল? কি করেছে ও? অভিনব জবাব না দিয়ে আধশোয়া হয়ে মোবাইলটা বিছানার পাশ থেকে টেনে নিয়ে তাতে নির্লিপ্ততা দৃষ্টি নিবন্ধ করল। জেসমিন আক্তার উত্তরের অপেক্ষায় ছেলের দিকে খানিক্ষণ তাকিয়ে থেকে যখন বুঝতে পারলেন উত্তরের আশা গুড়ে বালি, তখন ধীরে ধীরে খাটের পাশে বসে একটু অন্যমনস্কভাবে বলল, অভি, আমার মনে হয় এটাই সঠিক সময় তোমাদের বিয়ের। নিশ্চিতভাবে ও এখন মানসিকভাবে ভেঙে পড়েছে। সময়টা কঠিন ওর জন্য। ওর কিছু ভালো মুহূর্ত প্রয়োজন। অভিনব চোখ উল্টে তাকালো মায়ের দিকে। আম্মা, আমি ভাবতেই পারিনি তুমি। ছেলের কথার মধ্যখানে অসমাপ্ত কথাগুলো আবারও শুরু করলেন তিনি। আমি এটা নিয়ে অনেক ভেবেছি। অনেকভাবে, অনেক দিক থেকে ভেবেছি। এভাবেও ভেবেছি যে তোমাদের যদি বিয়ে হয়ে যেত, আর বিয়ের পর এই ঘটনা হতো, তখন কি আমি তাকে নির্বাসিত করে দিতাম? সর্বোপরি সে তো কোনো অন্যায় করেনি। একটা পাগলা হিংস্র পশু যে কিনা চারদিকে বিষ ছড়াচ্ছে, তাকে নিধন করতে যেমন কোনো ক্ষতি বা আফসোস নেই, এটাতেও কোনো আফসোস নেই। এটা আমি একজন মা এবং নারী হিসেবে বলছি। হ্যাঁ, জানি এখন সামাজিক দিক থেকে এটা আরও কঠিন হয়ে গেল, কিন্তু আমি সব দিক থেকেই ভেবেছি। আমার ইহিতা আর দুলুয়ে কাজ করলে যদি আমরা বাহবা দিতাম তাহলে আশা করেছে বলে মতামত পাল্টাবো এতটা নির্বোধ আমি হইনি। থামলেন তিনি। অভিনব মায়ের সঙ্গে কথার তাল দিল। আসলে অধিকাংশ মানুষকেই এসব ব্যাপারে আমাদের অন্ধ সমাজ ব্যবস্থা নির্বোধ করে দেয়।
তারা উঁচু নিচু জাতপাত ভেদাভেদ তৈরি করে অর্থহীন ফাটল ধরায়। সমাজে বসবাস করি বলে সমাজের মন জুগিয়েও চলতে হয়। তবে সমস্যা সমাধানের জন্য যদি তুমি তৈরি থাকো তাহলে আমার দিক থেকে কোনো বাধা নেই। দেখো আজ ও তোমার সামান্য কথাই সইতে পারল না, লোকের কথা কি করে সইবে? এটাই আমার এখন চিন্তার বিষয়। অভিনব মায়ের সামনে চক্ষুলজ্জা বলতে পারল না, ও পারবে আম্মা। ধৈর্য কি এবং কত প্রকার তা ওর কাছ থেকেই শেখা উচিত। আপন মানুষের কটু কথা আর পরের শ্লেষের ধার কি এক? দুটোর ধাঁচ যদি একইও হয় আঘাত একই না, কখনোই না। আপন মানুষের কথা সোজা এই বুকের বাপাশে ছোট্ট হৃৎপিণ্ডটায় গিয়ে তীরের মতো বিধে বলকে বলকে অদৃশ্য লোহিত ধারা বওয়ায়। আর পর মানুষের শ্লেষবিদ্রূপ বহিরঙ্গে লাগে, তা ক্ষণস্থায়ী, রোদে শুকিয়ে যায়, বৃষ্টিতে ধুয়ে যায়। ঠিক আছে, ছেলে নিশ্চুপনিষ্প্রব দেখে উঠে দাঁড়ালেন তিনি, গোসল সেরে খেতে আসো। আর রাতে থেকো, উধাও হয়ে যেও না আবার। অভিনব হেসে মাথা নাড়ল। আজকে সারাদিন আছি ঘরে। বিকেলের দিকে আশাবরী এসে প্রথমেই বাড়ির সবার সঙ্গে একে একে দেখা সাক্ষাৎ করে হাটহদ্দ জানা শেষে একটু ভয় ভয় অভিনবের ঘরের দিকে অগ্রসর হল। মানুষটা যে রেগে একেবারে কমলালেবুর মাতন ফুলে আছে এতে সন্দেহ নেই। আহা, দেখা হলে আবার কি বকাঝকা শুনতে হয় তা মনে হলেই হৃদয়ের নৈঋত কোণে যেন মেঘ ডেকে ওঠে তার চেয়ে নিজে একটু রাগের পাল্লাটা যদি একটু হালকা করা যায় আর কি। সকালে তাড়াতাড়ি উঠায় ঘুমটা পূর্ণ করে দেবার নিমিত্তে দুপুরে খেয়ে বিছানায় গা এলিয়েছিল অভিনব। খুট করে কিছু একটা নড়ার শব্দে ডাসা ঘুমটা শশব্যস্ত হয়ে পালিয়ে গেল চোখের জানালা থেকে। যন্ত্রের মতো চোখের জানালার চার কবাট খুলে গেলে অভিনব দেখতে পেল এইমাত্র তার খুব কাছাকাছি থেকে আশাবরী পিছু হাটে দূরে সরে গেল। বিচ্ছুটা আবার কবে এলো? ও আশাবরী! ঘুমে রক্তলাল চোখ দুটো রগড়ে উঠে বসে অভিনব। তন্দ্রাজড়িত কণ্ঠে শুধায়, বসো। কখন এলে? এই তো একটু আগে। অভিনব কিছু বলল না। বিছানা ছেড়ে উঠে বেসিনের কাছে হেঁটে গিয়ে ট্যাপ ছেড়ে চোখে মুখে পানির ঝাপটা দিল। এরপর আয়নায় তাকিয়ে ঘন দাড়িতে মুখে হাত বুলিয়ে ছুটকা সাটকা চুলগুলো ভাঁজ করে পেছনে ঠেলে দিল দুই করপুটে। আশাবরী গুমোটোভাবে আলনার উপর থেকে তোয়ালেটা বাড়িয়ে দিয়ে অস্বস্তিতে জোড়সড় হয়ে বলল, আপনি রেগে আছেন আমার উপর? অভিনব তোয়ালেটা হাত নিয়ে আলগোছে মুখ মুছে শুশ্রুময় দীপ্তিমান মুখখানা হাসির ইথারে ভরিয়ে বলল, তুমি রেগে আছো আমার ওপর? আশাবরীও চাপালজ্জা মিশ্রিত মুখে হেসে ফেলল। কৃতজ্ঞভাবে বলল, না। আপনার মতো মানুষের সঙ্গে কিভাবে রাগ করা যায়? অভিনব সেদিকে গেল না। সে আশার রূপমুগ্ধ হাসিটার দিকে প্রসন্নভাবে তাকিয়ে বলল, তা তোমার সিঙ্গারা খাওয়া কেমন হল? কেন জানি অভিনবের রাগটা উবে গেছে। সে আবিষ্কার করল তার ভালো লাগছে, অথচ এটা হওয়ার কথা ছিল না। আশার মুখের হাসিটা ধীরে ধীরে মুখের অতলান্তে নীলীন হয়ে গেল। সে নিজেকে একটু হালকা করার জন্য জানালার দিকে হেঁটে গিয়ে কাঁচ সরিয়ে দিয়ে পাশে একটা টুলে বসে বাগানের দিকে দৃষ্টি নিক্ষেপ করে বলল, বেশি খেতে পারিনি। বারবার শুধু মনে হচ্ছিল আপনি রেগে আছেন যে কারণে, সেটাই আমি করছি জেদ করে। ওসব জিনিস কম খাওয়াই ভালো। বলতে বলতে অভিনব একটা কাঠের চেয়ার টেনে এনে জানালার পাশে পেতে বসল। আশার মুখোমুখি, কাছাকাছি, অতটা কাছাকাছি যতটা কাছে হলে হাঁটুতে হাঁটুতে ঢুসাঢুসি হয়। অনেকটা ক্ষণ উভয়ই বাকশূন্য হয়ে বাগানের দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল। বাইরে বাসন্তী বিকেলের অনুপম মনোহর সূর্য পশ্চিম দিক থেকে তেরোছা আলো বিকিরণ করছে বাগানের পুষ্পশ্রেণীর গায়ে গায়ে। উঁচু নিমগাছটার পেছনে একখণ্ড সিঁদুর রাঙা মেঘ ধীরে ধীরে অজানার শূন্যতায় ভেসে যাচ্ছে। পলে পলে মৃদুমন্দ বাতাসের সঙ্গে ভেসে আসছে চাপা ফুলের মন্মাতানো মম সুগন্ধ।
জানালার পাশটায় গোটা গোটা কটকটে হলুদ কাঁঠালচাপা ফুল ফুটে আছে। তাতে একজোড়া নিবিড় কালো ভ্রমর মনের আনন্দে অনবরত গুনগুন করে ভ্রমছে, বসছে, ভ্রমছে আবারও বসছে। ভ্রমরের দৌরাত্ম্য রঙিন অতিথি প্রজাপতিদের ঠাঁই নেই। তারা অধিকার হারিয়ে মৃদু মৃদু ডানা দুলিয়ে সারহীন মধুমাধুর্যহীন সাদা হাতিসুর ফুলের ওপর গিয়ে মন খারাপ করে বসছে, আবারও উড়ছে। বাড়ির সীমানার একদম শেষ প্রান্তের অর্জুন গাছটার মগডালে বসে একটা কোকিল ডেকে চলছে নিরবধি। আশাবরীর ইচ্ছে হল কোকিলটার সঙ্গে গলা মেলায়, কিন্তু পাশে উনি থাকায় ইচ্ছেটা আপাতত ধামাচাপা দিতে হল। আশাবরী, অনুচ্চ কণ্ঠে ডাকে অভিনব। আশা একটু উন্মনা হয়েছিল। শটান বসে অপ্রস্তুত উত্তর দেয়, হু। এখন কি করবে? তুমি কি ভাবছ? আশাবরী মলিন সুরে ঠোঁট স্ফীত করে বলল, আর চাকরি করতে ইচ্ছে করছে না। সব জায়গায় খারাপ লোক। কি করব ভেবেই পাচ্ছি না। খারাপ লোক থাকবেই, তাই বলে থেমে থাকার উপায় নেই। আমি বলি কি? কিছু একটা পরামর্শ দিতে গিয়ে অভিনব একটু থমকে কথার মোড় ঘুরাল। মার সঙ্গে দেখা করে বুঝেছ নিশ্চয়, বিয়েতে তার কোনো আপত্তি নেই। আমিও বুঝতে পারছি তোমার আপত্তি নেই, কিন্তু আমার অন্য কিছু জানার ছিল। আশাবরী প্রশ্নসূচক দৃষ্টিতে তাকাল। অভিনব জোরতা ছাড়াই বলল, আমার ওপর কৃতজ্ঞতা থেকেই কি তুমি নীরবে সায় দিচ্ছ? নাকি আমি যা ভাবছি তুমিও তাই? কথাটা অসম্পূর্ণ রাখল অভিনব। বাকি কথাটা আশাবরী গায়কের চোখের তারা থেকেই কুড়িয়ে হৃদয়ঙ্গম করে নিয়ে তড়িতে সলাজে দৃষ্টি নিচু করল। সুযোগ বুঝে মাথাটাও ঘুরিয়ে নিল জানালার দিকে। তার বুকের ভেতরটা নির্লজ্জ এক অনুভূতির উত্তাল দাপাদাপি আরম্ভ হয়। কি বলবে সে? মানসপটে এর উত্তর কি আদৌ আছে? থাকলে কই? সেও তো আজও বুঝে উঠতে পারল না ঠিকঠাক। তার ছন্নছাড়া মন তো অনেক কায়ক্লেশে এটা ভেবেছে যে, বিয়ে হলেই যদি গায়ক দূরে চলে না যায়, সদা সর্বদা মানুষটার সান্নিধ্যে থাকা হয় তবে সেই তো উত্তম। বিয়ে হলেই যদি গায়ক তাকে আরও অধিক স্নেহ করে, ভালোবাসে তাহলে। কিন্তু এই কথা তো মরে গেলেও তার ঠোঁট গলে নিঃসৃত হবে না। ভাবতে ভাবতে প্রবল লজ্জার শীতলতায় জমতে জমতে আসা আড়ষ্টভাবে বুকের সঙ্গে চিবুক ঠেকিয়ে নখ খুঁটে। ওড়না গলে ভুজঙ্গের মতন কয়েক গাছি চুল ঝুলে পড়ে তার গালের ওপর। অভিনব মুখে একটা চাপা ধূর্ত হাসি টানিয়ে দুই আঙুলে আশার স্নিগ্ধলাবণ্যময় চিবুক ঊর্ধ্বে তুলে ধরে। আশা দুই চোখের জানালা ঝপাং করে গুটিয়ে নেয়, ঠিক যেন সূর্যের তেজস্বী কটাক্ষতাপে সূর্যমুখী ফুল নাকাল। অভিনব সেই সূর্য, আশা সেই সূর্যমুখী ফুল। কি হলো, চোখ বন্ধ করে আছো কেন? মনে হচ্ছে আমার চোখের দিকে তাকালেই তুমি ভস্ম হয়ে যাবে। আশাবরী কোনো কথা না বলে লজ্জায় মরমে মরে গিয়ে চোখজোড়া বন্ধ করে বসে রইল। অবশেষে অভিনব চিবুক ছেড়ে দিয়ে ঘুরে বসে বলল, থাক, বলতে হবে না। কিছু জিনিস বলাতেই নয় বরং বুঝে নেওয়াতেই এর আসল সৌন্দর্য। বললে যে শান্তি পাওয়া যায় সেটা ক্ষণস্থায়ী, কিন্তু না বললে যে অপার্থিব সুখানুভব সেটা দীর্ঘস্থায়ী। আশার ধরে প্রাণ সঞ্চার হল। সে প্রতিশোধপ্রায়ণা হয়ে মনে মনে বলল, যা ইচ্ছে ভাবুন। আপনার তত্ত্বজ্ঞান দিয়েই মনকে শান্ত করুন। আমি কিছুতেই কিছু বলবো না। বলার থাকলেই তো বলবো। একটু পর অভিনব একটু গুরুতর কণ্ঠে বলল, আশাবরী, আমি চাই তুমি আপাতত আর কোনো চাকরি না করে মন দিয়ে ডুয়েটের জন্য প্রিপারেশন নাও, অথবা প্রাইভেটে পড়ো। স্বাভাবিকভাবেই তোমার সব দায়িত্ব আমার, তাই ভেবে দেখতে হবে। কিন্তু গায়ক? আশার কণ্ঠে আকুলতা, চোখে মুখে পরিদৃশ্যমান দুশ্চিন্তার রেখার জেগে উঠল আকস্মাৎ। আমি একটা বিষয় আপনাকে বলিনি। কি সেটা? অভির দৃষ্টি ক্ষীণভাবে আশার রবস মুখের ওপর পতিত হল।
যূথিকা, কি করেছে আবার ও? অভিনবের কণ্ঠভর্তি ঝাঁঝালো বিষাক্ত বিষাদ। জেলে থাকার সময় ও আমার সঙ্গে দেখা করতে এসেছিল। আমি যূথিকাকে নিয়ে ভয় পাচ্ছি। ও আমার বিষয়ে কিভাবে যেন সব জেনে গেছে। আমার ভয় হচ্ছে ও যদি সব বলে দেয়। ওর মাথা তো ঠিক নেই, আমার সঙ্গে এই ভালো এই খারাপ। অভিনব দুহাতে নিজের মাথার চুলের ফাঁকে আঙুল পুড়ে দিয়ে বিপদগর্ভ সুরে বলল, এই বিষয়টা কেউই সহজভাবে নিবে না। আশাবরী, তোমাতেই কেন এত বাধা? কেন? আমি জানি না। আপনার অযোগ্য বলেই হয়তো। কথাটা শোনামাত্রই অভিনব তেলেবেগুনে জ্বলে ওঠে, ধা করে চেয়ার ঠেলে উঠে দাঁড়াল। তার সমস্ত ভাবাবেগ আর হরদম বয়ে চলা দুশ্চিন্তার স্রোত যেন নিমিষেই শুকিয়ে খড়খড়ে হয়ে গেল। সে হনহনিয়ে হেঁটে গিয়ে হাঁটু গেড়ে খাটের তলা থেকে একটা লম্বা মতো কস্টেপ মোড়ানো কালো বেত বের করল। এরপর সেটি ভালো করে ন্যাকড়া দিয়ে মুছে পুনর্বার আশার সম্মুখে হাজির হয়ে আজ্ঞার সুরে বলল, 50 বার কান ধরে উঠবস করো। আশা বিস্ময়ে বার কয়েক খাবি খেয়ে বলল, কে কে কেন? 20 বার হীনন্যতার জন্য, 20 বার নিজেকে অযোগ্য ভাবার জন্য, আর 10 বার সংশোধনের জন্য। মুখে অনেকবার বলেছি, কাজ হয়নি। হারি আপ, তাড়াতাড়ি। আরেকবার বলতে হলে পিঠের ওপর বেত পড়বে। বলেই হাত উঁচিয়ে প্রহারোদ্যত হল অভিনব। অগত্যা আশাবরী অপমানে চোখমুখ শক্ত করে বলল, দরজাটা বন্ধ করে দিই। অভিনব হাসি হাসি মুখে মৃদুলয়ে মাথা নেড়ে জিভ কেটে বলল, ছি ছি, লোকে খারাপ ভাববে যে। বলবে দেখ, বিয়ের আগেই রুম বন্ধ করে না, অপবাদ আমি নেব না। এভাবেই চলুক। অনন্যপায় হয়ে আসা লজ্জায়, অপমানে কাঁপতে কাঁপতে কান ধরে উঠবস করতে উদ্যত হয়ে মনে মনে রোষাবিষ্ট হয়ে গায়ককে একপ্রস্থ গালিগালাজ করল, আপনাকে বিয়ে করতে আমার বয়ে গেছে। বউ জুটবে না আপনার কপালে। জিনে আশেক হবে আপনার উপর। অভিনব বেতটা উত্তরোত্তর হাত বদল করতে করতে আশাবরী ওঠা বসা গণনা করার ফাঁকে বিড়বিড় করে বলল, যূথিকা, হু ওয়েট এন্ড সি। তোমার শয়তানি আমি জন্মের মতো ছুটাব। হ্যাঁ, তাড়াতাড়ি। কেউ দেখে ফেলবে কিন্তু নিজেরই ইজ্জত যাবে ঘরছাড়া কন্যা। 35, 36, 37। 40 বার কান ধরে ওঠবস শেষে আশাবরী নাক ফুলিয়ে ফুলিয়ে অপমানের উচ্ছ্বসিত কান্না রোধ করে না পেরে ধপ করে মেঝেতে বসে পড়ল। অভিনব প্রথমে ওর কান্না দেখতে না পেয়ে দাবড়ে বলে ওঠল, ও কি, বসে পড়লে কেন? 40 হল। সংশোধন পর্ব বাকি আছে যে। শুরু কর। আশাবরীর চোখে পাতা হয়ে কচুপাতার মতো একফোঁটা জল গড়াল অতি সন্তর্পণে। ধমকেও আশার বিকার নেই দেখে অভিনব এবার আর্দৃষ্টিতে তাকিয়ে বিষয়টা খানি কাজ করল। সেই ঝুঁকে মেঝেতে ঠেস দিয়ে থাকা আশার হাতটা ধরে তাকে দাঁড় করানোর চেষ্টা করল। আশা এবার যেন আরো ফুলে ফুলে কাঁদল। তার দৃষ্টি স্থবির হয়ে নিচের দিকে নিবন্ধ। চাপা কান্না আর অভিমানে নিটোল ঠোঁটজোড়া স্ফুরিত। উপর্যুপরি ওঠবস করাতে কটিদেশ হতে সারা নিম্নাঙ্গে ব্যথারা দানা বাঁধল বিধায় আশা ভালো করে ওজন ছেড়ে দাঁড়ালে পারল না। অভিনব আশার দুহাত নিজের কাঁধে বিছিয়ে দিয়ে নিম্নমুখী আশাকে উদ্দেশ্য করে বলল, কাঁদছ? না। হ্যাঁ, কাঁদছ। আশা গায়কের কাঁধ থেকে দুহাত ধীরে সুস্থে আলগা করে পায়ের ভর ঈষৎ মেঝেতে ছড়িয়ে দিয়ে অনুরাগ বিজড়িত কণ্ঠে বলল, আপনি সবসময় আমার সঙ্গে এমন করেন। আশার অনুযোগের মুখে অভিনব ফিক করে হেসে উঠে বলল, আচ্ছা, তাই? যাই হোক, বসো। চোখ মুছো। যূথিকার ব্যাপারে ভেবো না। আমি ওর সঙ্গে দেখা করব। আমি নিষেধ করলে ওর মুখ খোলার সাহস হবে না। আর যদি খুলেও আধপাগল থেকে পুরো পাগল বানিয়ে পাবনা পাঠিয়ে দেব।
আশাবরী যারপরনাই স্বাভাবিক হওয়ার চেষ্টা করে দুই কোরতলে মুখ ডলে ঈষৎ ভাঙা কণ্ঠে বলল, আপনি ওর সঙ্গে দেখা করবেন? বলেই একটু যেন তীক্ষ্ণ হয় ভেজা চোখদ্বয়ে। জানালা গলে ফুরুত করে একদমকা বাতাস এসে আশাবরীর মুখের পাশে ঝুলে পড়া কুন্তলে ফুৎকার দিয়ে যায়। যৎসামান্য সরে যাওয়া ওড়নাটা আবারও মাথার ওপর টেনে দেয় আশা। ভুজঙ্গ শিশুর মতন অবাধ্য তোড়বড়ে কেশপাশ গুজে দেয় গুলফাম কান্টার অন্তরালে। অভিনব ঘরের কোনায় স্ট্যান্ডে বসানো একটা চকচকে গিটার নাড়াচাড়া করতে করতে বলল, হু, কেন? আবার জড়িয়ে ধরবে মনে করে ভয় পাচ্ছ? আশার চোখের তারাজোড়া এক মুহূর্তের জন্য তড়িৎগর্ভের মতো ঝিলিক দিয়ে উঠল। আজন্ম প্রসাধনের ছোঁয়া না পাওয়া শুকনো ওষ্ঠপুট কি দারুণভাবে বসন্তের নবপল্লবের মতো ডিগইক করে কেঁপে ওঠে। সত্য সত্যই যে তার অবচেতন মনমস্তিষ্ক এমনটাই ভেবেছে। আবার দেখা হলে ওই পাগল যুথিকা কাছাকাছি না চলে আসে, অযাচিত ঢলারলি না শুরু করে। পাগল ছাগলের বিশ্বাস আছে নাকি? কিন্তু গায়ক কিভাবে তা আন্দাজ করল? যাই হোক, গিটারটার তার ঠিক করতে করতে অনুষঙ্গের পাতা উল্টায় অভিনব, তুমি গান গাইতে পার? আশাবরী মাথা নেড়ে জানায়, সে পারে না। শিখবে? তোমার কণ্ঠ কিন্তু ভারী মিষ্টি আর পরিষ্কার। আশাবরী দিব্যচক্ষে দেখল, গায়ক তাকে গান শেখাচ্ছে আর একটা রাগভুল হতেই তার হৃষ্টপুষ্ট পেশিতে দুর্দার করে বেতের বাড়ি পড়ছে। সে উচ্চস্বরে ক্রন্দন জুড়ে অনুনয় বিনয় করছে ছুটি দেওয়ার জন্য। কোনো দরকার নেই, একটু জোর গলাতেই বলে আশা, পরক্ষণেই গলা নিচু করে সংশোধন করে, না মানে ইচ্ছে নেই আর কি। থাকবে কি করে? অভিনবের কণ্ঠে হালকা শ্লেষ, আমি যে বিষয়টা 2 বছর পরে বিরক্ত হয়ে ছেড়ে দিয়েছি। তুমি সেটাই পড়েছ। সামনে আরও পড়বে। ওটা নিয়েই থাকো। একটু থেমে আবার যোগ করে, তবে তুমি নিজের ইচ্ছেমতো গান প্র্যাকটিস করো। বিশেষ দিনে আমি তোমার কণ্ঠে গান শুনতে চাইব। আকস্মাৎ ঝি র হেরে কণ্ঠে ছন্দপতন হয়। ভাইজান, নাস্তা করতে ডাকে আপনাগো। আশাবরী ঝি র পিছু পিছু আগে আগে বেরিয়ে গিয়ে বাঁচে। অভিনব আসে একটু পরে। সন্ধ্যাটা আশাবরী সবার সঙ্গে এটা ওটা কাটিয়ে দেয়। নিচতলায় গায়কের ঘরে তার দলবল এসে চিল্লাচিল্লি শুরু করে দেয়। গানটান বানায় বোধ হয়। সেদিকেও ভুলেও পদ বাড়ানোর চেষ্টা করে না আশা। সবার সঙ্গে ভালোমন্দ আলাপচারিতার পাশাপাশি আশাবরী ভাবে আর ভাবে, গায়কের সঙ্গে তার বিয়েটা আসলেই হচ্ছে। ছোট বড় নির্বিশেষে সবার আকারে ইঙ্গিতে গ্রীর ব্যঞ্জনা তো তাই বলছে। কিন্তু কিভাবে সম্ভব হচ্ছে এটি? কোথায় আকাশের জলজলে তারা আর কোথায় এদো জমিনের নাড়া? বাস্তবিক জ্ঞান যাদের নেই তারা পারফেক্ট বলে আঙ্গুলিদ্যতনা দেখিয়ে দিচ্ছে সহাস্যে বদনে। আর যাদের আছে তারা ছেলের দিকে তাকিয়ে কিংবা যুক্তির খাতিরে মেনে নিচ্ছে। কিন্তু আদপেই কি দামি মধুতে আর সহজলভ্য জল একাকার হবে কখনো? হবে হয়তো, তবে সেখানে নিঃসীম ভালোবাসার উত্তপ্ত বুদ্বুদের দরকার। সেই বুদ্বুদ কি তার আছো? বা কখনো হবে? কে জানে। এসব মনে হলে ভালো লাগে না তার। দুনিয়া উল্টপালট হয়ে যাক, গায়ক তার পাশেই থাকুক, এটাই সে চাই মনে প্রাণে। এটা কি ভালোবাসা না স্বার্থপরের মতো নিজের নিরাপত্তা নিশ্চিত করা তা আশাবরী জানে না। আচ্ছা, কি হবে বিয়ের পর? আমৃত্যু এ বাড়িতেই থাকবে সে? গায়কের সঙ্গে? অহর্নিশ? রাতেও? পাশাপাশি? এমনটাই তো আবহমানকাল ধরে সমগ্র বিশ্বে চলে আসছে, এটাই তো প্রকৃতির অপরিবর্তিত স্বতঃসিদ্ধ নিয়ম। ভাবতে গেলেই একটা অজানা ভয় আর আড়ষ্টতায় আশাবরী যান যেন কণ্ঠনালীতে এসে ঠেকে। কেমন যেন অদ্ভুত ভোতা আর বোবা অনুভূতি আশাকে চারিদিক থেকে বুঝ্ঝ করে নেয়। সে কি চেয়েছিল আর কি হচ্ছে? সে চেয়েছিল চিরটাকাল একাকী নিসঙ্গ কাটিয়ে দিতে। অথচ কি এক নামহীন, তারাব্র,
অচেনা মায়ার বাহুডোরে আটকে গেল সে। রাতের খাবারে সবাই উপস্থিত হয়। বিশেষত আশাবরীর জন্য নিজ হাতে হরেক রকম পদের খাবার রান্না করেছিলেন জেসমিন আক্তার। মেয়েটা অনেকদিন পর ভালোমন্দ খাবে এই ছিল ভাবনা। তিনি বেছে বেছে আশাবরী পছন্দ করে এমন খাবারগুলোই বিভিন্ন পন্থায় সংগ্রহ করে রান্না করেছেন। মলা আর শিং মাছ খেতে পছন্দ করে সে। মুখ ফুটে কখনো না বললে একদিন দাওয়াতের সময় খাবারের তৃপ্ততা দেখেই তিনি বুঝে গিয়েছিলেন। তার জন্যই গ্রামে খবর দিয়ে পুকুরে হাত জাল ফেলে তরতাজা মাছ আনা হয়েছে। জেসমিন আক্তার দেখলেন আজও মেয়েটা বড় প্রীত মনে মলা মাছ দিয়ে ভাতের গ্রাস মুখে পুড়ছে একের পর এক। দেখে দেখে বড় ভালো লাগে তার। আজকালকার মেয়েটা কত রকমের ঢং করে যে খাবার খায়, অথচ এই মেয়েটাকে দেখো, কি অতি সাধারণ অথচ খেদহীন তার মুখাবয়ব, চালচলন, অঙ্গভঙ্গি, বাচনভঙ্গি, এমনকি খাওয়ার ভঙ্গিটাও কি বিমল আর সাচ্চা। অথচ এর ওপরই কিনা বারবার বিপদ চড়ে। সবাইকে খেতে দিয়ে তিনিও পাতে বসে গোটাকতক লোকমা মুখে দিয়ে কথা পারলেন। সব তো সমাধান হল, এবার আর অপেক্ষা কেন? দুলু আর তার আম্মাও আজ এখানে উপস্থিত। দুলু ফোড়ন কাটল। মামার ঘরছাড়া কন্যা আবার কবে ঘর ছাড়বেই সেই অপেক্ষাই করছি বোধ হয়। অভিনব ভাবল, সর্বনাশ, এই পাজিটা কি করে জানল সে আশাকে সে এই নামে ডাকে। সে তো খুব সাবধানে এবং প্রায় হাতগোনা কয়েকবার এই নামে ডেকেছে। কিন্তু একটু হাসাহাসি পর্ব শেষে গুরুত্বপূর্ণ আলোচনায় গুরুভারে দুলুর হাস্যস্পদ কৌতুক চাপা পড়ে গেল। আলী সাহেব খাবার মুখে আমোদিত কণ্ঠে বললেন, খারাপ কই স্যার, থেকে শ্বশুর হবার প্রসেসটা আমি ভালোই উপভোগ করছি। জেসমিন আক্তার সরু চোখে তাকিয়ে ভর্ৎসনা করলেন। উপভোগ করার বয়স আর নেই। একটু শক্ত থাকতে নাতি নাতনি কোলে নেবার ইচ্ছে কি নেই? বলি, মেয়েটাকে বিয়ে দিই, তা করবে না, আইবুড়ো করে রেখে দেবে। খবরদার আমার মেয়েকে খেদানোর চেষ্টা করো না। ইহিতাই কেবল কোনো কথা বলে না। সে মেঘগম্ভীর মুখে মৃদু চালে ভাতের গ্রাস মুখে দেয়। অভিনব বাবা মায়ের বাকবিতণ্ডা শুনে আর নিশ্চুপভাবে সবার মুখদর্শন করে খেয়ে চলে। বোনের অস্বাভাবিক নিরুদ্যম ভাবভঙ্গি দেখে সে বুঝতে পারে কিছু একটা হয়েছে তার। এমন সময়ে অন্তত দুটো কথা বলবে না কিংবা নিজের মতামত উপস্থাপন করবে না এমন অচঞ্চল সে নয়। দুলুর আম্মা বলে ওঠে, মা যেটা বলছে, আশা একটা কঠিন সিচুয়েশন পার করে এসেছে। এখন আমি মনে করি যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা যদি হয় তাহলে ও সবকিছু ভুলে সামনে এগোতে পারবে। মা সায় দেয়, ঠিক বলেছ মা, একলা ও বাড়িতে থাকলে সে ভেঙে পড়বে। তাছাড়া ওর চাকরি বাকরিও নেই, খুঁজার মতো মানসিক ইচ্ছেও নিশ্চয় এখন নেই। সব মিলিয়ে কথাটা অসম্পূর্ণ রেখে মা আকস্মাৎ একটু ব্যতিব্যস্ত হয়ে আরেকটা কথা পারে, আচ্ছা সবাই বললে তো হবে না, আশা কি চায় সেটাও তো দেখতে হবে। আশা, তোমার কি কোনো আপত্তি আছে? দেখো কিন্তু, তোমার ওপরেই সব। পড়ে কিন্তু বলো না যে জোর করে চাপিয়ে দিয়েছি। বলেই ঠোঁটে একসুতো হাসির আবির রাঙালেন তিনি। সবার নজর এখন আশার উপর। আশার লাজুকলতার ন্যায় নুয়ে পড়া মুখের দিকে তাকিয়ে সবার মুখে একটা চাপা হাসির বদ্ধ তরঙ্গ খেলছে। সেই তরঙ্গের ওপরকার সূর্যোচ্ছটা যেন আশার মুখের ওপর গিয়ে পড়ছে। আশা খাওয়া বন্ধ করে আন্ত মস্তকে বাসনের মধ্যখানের ঝোল মাখানো ভাত নাড়াচাড়া করতে করতে মিনমিন করে বলল, আপনারা যা ভালো মনে করেন। কথাটা বলেই যেন সে বেঁচে গেল। এতক্ষণ তার বুকের বা পাশস্থ হৃৎপিণ্ডটা কেন যেন মুচড়ে ধরে উদ্যত মুষ্টি করেছিল। বলামাত্রই তাকে নিষ্কৃতি দিল। সে মরতে মরতে বেঁচে গেল। মার মুখে তখনও হাসিটা ঝুলছে। বেশ, বিয়েতে তুমি মতো দিচ্ছ তো?
আশাবরী ধুকপুক ধুকপুক দুন্দুভি বাজাতে থাকা বুকে খুবই সাবধানে এক পলক চোখ তুলে পরক্ষণেই নামিয়ে নিয়ে বোঝা যায় না এমনভাবে বিনয়াবনত মাথা দুলাল। জেসমিন আক্তারের মুখে বর্ষার চেরিফুলের মতন একটা প্রসন্ন হাসি ফুটে উঠল। হাসির ছটার তার দুচোখ কোনো প্রসারিত বার্ধক্যের বলিরেখাগুলো এতে আরও স্পষ্ট হয়ে ওঠে। তিনি খুশি হয়ে কথাবার্তা এগোতে লাগলেন, যেন এখনই না বললে সবকিছু ফসকে যাবে। আচ্ছা আচ্ছা, একটা কথা, একটু দম নেন তিনি। অভিনব চাইছে কাছের আত্মীয়দের ডেকে বিয়েটা যাতে সাধাসিধে ভাবে হয়। কেননা বুঝতেই পারছ, পরে অবশ্য অনুষ্ঠান করে সবাইকে নেমন্তন্ন করা হবে। তুমি এটা নিয়ে মন খারাপ করবে না তো? আশাবরী এবারও একইভাবে মাথা দুলিয়ে নিঃশব্দেদ্যতনায় বুঝিয়ে দিল, বাহ্যিক চাকচিক্য তার কোনো কালেই পছন্দ ছিল না। যত কম লোক জানল ততই তার লজ্জার দাড়িপাল্লা হালকা হল। কাছের মানুষ আরও কাছে আসবে এত লোক দেখানোর কি? দেখো কি লক্ষ্মী মেয়ে। অভি, তোমার তো প্রতিদিনই ব্যস্ততা। জেসমিন আক্তারের কথার মধ্যিখানে আলী সাহেব টিপ্পনি কাটলেন, ছেলের কি বিয়ে করার সময় হবে? অভিনব মাথা তুলে নিরাশাবিরক্ত মিশ্রিত একটা দৃষ্টি নিক্ষেপ করল বাবার দিকে। আহা, তুমি চুপ কর, ওর মেজাজটা গরম করে দিও না। অভিনব বাবার দিকে আরেক পলক একই দৃষ্টি ছড়িয়ে দিয়ে গম্ভীরভাবে বলল, সামনের শুক্রবার তেমন কোনো ব্যস্ততা নেই। তার কণ্ঠে বাবার প্রতি ক্রোধের গনগনে আস্ফুটিত হয়। হাজার হোক, বাবা ছেলেও যে আদায় কাজ কলা তা তো কেউ ভুলেনি আজ অবধি। মা একটু নীরবে হিসেব করে উৎকণ্ঠিত গলায় বললেন, আজই তো রবিবার, এরপর কি? অভিনব বিরক্তিনিঃসৃত রনরনে কণ্ঠে বললস, এমনিতেই আশাবরীর পেছনে অনেক সময় গেছে। প্রচারণা, মিছিল, মিটিং, সমাবেশ, কত কাজ বাকি এখনো। তোমরা ওর কি বুঝবে? ছেলের এই বাবার সঙ্গে লটখট করাটা আর গেল না। বাপটাও আছে তেমন, সুযোগ পেলেই ছেলের সঙ্গে ঠোকাঠুকি না করলেই কি নয়? তিনি একদলা বিষদৃষ্টি স্বামীর দিকে নিক্ষেপ করে পরক্ষণেই শান্তভীতভাবে ছেলের দিকে তাকিয়ে বললেন, বেশ, তবে শুক্রবারই। কাল থেকেই সব প্রস্তুতি শুরু। তোমার বন্ধুদের জানিয়ে দিও, বাকিটা আমি দেখছি। সভাভঙ্গ হল। আশাবরীর মনটা খাঁচায় বন্দি পাখির মতন কেবল পালাই পালাই করছিল। অনিচ্ছা সত্ত্বেও সে জোরপূর্বক অনুমতি নিয়ে সেদিন রাতেই বাসায় ফিরে গেল। সারাটা পথ সে কেমন একটা ভালো লাগা আর হৃৎখচখচানি ঘোরে আচ্ছন্ন হয়েছিল। বৈকালীন ওই বাসন্তী রঙিন প্রজাপতির মতো এধারোধার ডানা মেলে উড়ে বেড়াতে ইচ্ছে হল তার। কখনো আবার বুক ঠেলে কান্নার রুদ্ধ ঢেউ উঠল। কান্না এলো, কাঁদল সে। কান্নার জলের মধ্যেও যেন হৃদয় সরোবর জুড়ে অস্পষ্ট এক খুশির নীলোৎপল ভাসে। কেন এই হ্যাচর প্যাচর তা আশা জানে না। মনের এই অনভিপ্রেত আকুপাকুর সংজ্ঞা সত্যিই আশাবরীর জানা নেই। বাইরে বেরোনোর প্রস্তুতি নিচ্ছিল অভিনব। ইহিতা হন্তদন্ত হয়ে তেড়েফুঁড়ে ঘরে ঢুকে ভাইয়ের সুমুখে দাঁড়াল কঠিন মুখে। অভিনব কাল থেকেই তার মতিগতির অস্বাভাবিকতা লক্ষ্য করে আসছিল। সে গায়ে পাতলা কালো টি শার্টটা গলিয়ে রুক্ষভাবে শুধাল, কি হয়েছে? ইহিতা নিজের মুঠোবন্দি মোবাইলটা ভাইয়ের দিকে বাড়িয়ে দিল বিনাবাক্যে। কি বলে অভিনব মাথা উঁচিয়ে মোবাইলটা হাতে তুলে স্ক্রিনে দৃষ্টি নিবন্ধ করল। পলে পলে একটি ফেক অ্যাকাউন্ট থেকে পাঠানো মেসেজগুলো পড়তে পড়তে তার চোয়াল শক্ত হয়ে এলো, দাঁতে দাঁত লেগে কটকট শব্দ উঠল, চোখ হয়ে উঠল বিতৃষ্ণাপূর্ণ। এটা যুথিকা বলে একটা নিঃশ্বাস চেপে ফোনটা পুরুষ ফিরিয়ে দিল অভিনব। ইহিতা নিজের ফর্সা মুখটা অমানিসার মতো কালো করে বলল, তুমি কি জানতে যে আশা? জানতাম। অভিনব অতিমাত্রায় নির্লিপ্ততা, তবে এটার সত্যতা নেই কোনো। আশাবরী আমাকে বলেছিল ওর মা মারা যাওয়ার সময় একটা কথাই বলেছিল যে ওর বাবা আছে। এটার ব্যাখ্যা কি?
দিনের অর্ধেক সময়ই আশার মা সজ্ঞানে থাকত। ভাইয়া, তুমি কিছু যাচাই না করেই আমাদের ঘরে। ইহিতা, চেঞ্জ ইউর মাইন্ড। এম ড্যাশ। অভিনবের গলার স্বর তেতে ওঠে। সব ঠিক হয়ে গেছে। এখন আমি চাইব না পাগল ছাগলের কথা শুনে তুমি এটা নিয়ে কোনো ঝামেলার সৃষ্টি করো। তোমার জেনে রাখা উচিত, আমারও বোধবুদ্ধি আছে, এবং আমি কারো কথা ভেবে চলি না। না নিজের পরিবারের, না বাইরের তথাকথিত সমাজের। আমি অবশ্যই সবকিছু যাচাই বাছাই করে সিদ্ধান্ত নিয়েছি, না হলে তোমার কেন মনে হলো হাজার হাজার উত্তম প্রস্তাব ফেলে আমি আশাকেই বেছে নিলাম? নিশ্চয় বিবেচনা করেই তো। আর কিছু বলার না থাকলে আসতে পার এবার। আমি বেরোবখন। বলে আর কোনো উত্তরের অপেক্ষামাত্র না করে নিজেই দ্রুতলয়ে প্রস্থান করল অভিনব। ইহিতা দ্বিধান্বিত মনে পুরো ঘরময় বিরতিহীন পায়চারি করল মিনিট 15। ভাবল আকাশকুসুম, ভালো মন্দ, উচিত অনুচিত। ভাইয়ের মুখের ওপর সে বলতে পারল না, তুমি আশাকে প্রাণপণে চাও বলেই তো এখন নানান যুক্তিতর্ক উঠে আসছে। এখন যদি পরিবার থেকেই এমন একজনকে ঠিক করত তাহলে কি তুমি মেনে নিতে? কিন্তু বলার সেই সাহস ইহিতার নেই। তথাপি ভাইয়ের কথাগুলো যে মোটেও ফেলনা নয় তা থেকে থেকে একটু হলেও অনুধাবন করতে পারল সে। ঠিকই তো। সবকিছু ঠিকঠাক হবার পর এমন একজনের কথা ধরে সে পুতুল নাচের মতো নাচতে যে কখনোই চাইবে না তার ভাইয়ের পাশে অন্য কেউ দাঁড়াক। সুতরাং ভাইয়ের সিদ্ধান্তই ঠিক ভেবে নিজেকে নিরস্ত করল ইহিতা, তবুও যেন মনের খচখচানিটা পুরোপুরি তিরোহিত হতে চাইল না। একদিনের মধ্যেই বিয়ের জোগাড়যন্ত্র শুরু হল পুরোদমে। আলোচনা সাপেক্ষে ঠিক করা হল নিয়মানুযায়ী বৃহস্পতিবার রাত্রে গায়ে হলুদ এবং শুক্রবার জুমার নামাজের পরই হবে আগদ। সেদিনই ঘরোয়াভাবে নিকটাত্মীয়দের উপস্থিতিতে ছোটখাটো অনুষ্ঠান করে বউ উঠিয়ে আনা হবে। বিয়েকে সামনে রেখে অত্যন্ত জোরদার কেনাকাটা শুরু হল। ঘরে সাড়ে সাড়ে নব্য ক্রয়কৃত জিনিসপত্রের রাশি জমল। ঘনিষ্ঠ আত্মীয়দের ছোট করে নিমন্ত্রণ জানানো হল। অভিনব এসবের কিছুতেই নেই। কথায় আছে, যার বিয়ে তার খবর নেই, পাড়াপড়শির ঘুম নেই। বিয়ে তার, অথচ তার কোনো রাবিকার নেই। অন্যদিনে অভিনবের বিয়ে শুনে আত্মীয় স্বজনদের মধ্যে যে অতর্কিত বোমা বিস্ফোরণ হল। এক আত্মীয় অন্য আত্মীয়কে দুরালাপনিতে যোগাযোগ করল, হ্যাঁ রে, শুনেছিস অভির নাকি বিয়ে? মাত্র দাওয়াত দিল। মেয়ের নাকি বাড়িঘর, মা বাবা নাই, অনাথ। কি বলো, একদম কেউ নাই? শুনে কেউ বলল, এমনি হবে, গানটান করে কিনা, মিডিয়ায় কাজ করে যারা, এমনি তো হয়। আবার অধিক ঘনিষ্ঠ আত্মীয়রা মেকি মন খারাপের ভান করে বলে, ছেলেটার কপাল পোড়া, ভালো চরিত্র, অথচ বউটা সব উল্টপালট করে দিল। বিয়ে থা না করে কি করবে? নিজের দিকও তো দেখতে হয়। থুরথুরে বৃদ্ধ যারা তারা দাওয়াত পেয়ে অভিযোগ করে, সব ভালো, কিন্তু ছেলেটার কি এমন বয়স হল জেসমিন? একটু দেখে শুনে বিয়ে দেওয়া যেত না? কোত্থেকে একটা যাহোক, শরীরটা ভালো যাচ্ছে না। দেখি শুক্রবার পর্যন্ত সয় কিনা। মোটের ওপর আত্মীয় স্বজনদের মাঝে একটা চাপা কানাঘুষা তপ্তভাবসা বাতাসের মতো বারবার ঘোরাফেরা করতে লাগল। ফলশ্রুতিতে দেখা যাদের দাওয়াত দেওয়ার কোনো আলামতই ছিল না তারাই গায়ে পড়ে হালকা অপমানের উদ্দেশ্যে কৌতূহলী হয়ে খোঁজখবর নেওয়া শুরু করল। শুনলাম ছেলের নাকি বিয়ে? জেসমিন আক্তার অপ্রস্তুত হয়ে কপট হেসে কৈফিয়ত দেন, আপনাদেরকেই কল দিতে যাচ্ছিলাম এখন। হুট করে ঠিক হলো কিনা তাই সবাইকে কার্ড পৌঁছে দেওয়াটা হচ্ছে না। কল রেখে তিনি ফুঁসতে ফুঁসতে আওড়ান, নির্লজ্জ সব। এরই মধ্যে আরেক দফা ভিন্ন কাণ্ড ঘটল। জেসমিন আক্তার চাইলেন, গ্রাম থেকে আসার কোনো নির্ভরযোগ্য আত্মীয় এসে আশাকে সমর্পণ করে যাক। যেভাবেই হোক, তারা আশাকে ছোট থেকে লালন পালন তো করেছে। আশা জানালো এমন একজনই আছে, মনির ভাই।
যদিও তার সঙ্গে সেই শেষ যোগাযোগ হয়েছিল অনেক আগে। কিন্তু এটা সত্য যে সে আশাকে ছোট থেকেই সে নিজের বোনের নজরে দেখে এসেছে। মার জন্য প্রকাশ্যে না পারলেও আড়ালে আবরালে তাকে অনেক কিছুই তাকে দিত, ঠিক যেমনটা রাইসাকে দিত। কিন্তু মায়ের প্রস্তাব অভিনব নাকচ করে দিয়ে বলল, নো, নেভার। ওই লোকের সঙ্গে আমার একবার তর্ক হয়েছিল ফোনে। আশাবরী তখন তার ভাই জহিরের হাতে বন্দী ছিল ইন্ডিয়ায়। না, হবে না। লাস্ট 2 বছর কোনো খোঁজ নিয়েছে সে? নেয়নি। তাহলে কি দরকার? জেসমিন আক্তার ছেলেকে কিছু বুঝিয়ে বলার আগেই আশাবরী ইতস্তত করে সংকোচ ঝেড়ে আকস্মাৎ মুখ খুলল। উনি সবসময় আমাকে ভিন্ন চোখে দেখতেন। আমার মনে হয় উনাকে জানানো উচিত। বলেই আবারও মাথা নিচু করে চুপ করে গেল সে। এটাই তার মুখফুটে প্রথম মতামত এবং চাওয়া। কাজেই অভিনব কিছুটা অসন্তুষ্ট হলেও অগত্যা সায় দিল। দিন 2 এভাবেই বৈবাহিক কার্যক্রমের মধ্য দিয়েই গেল। ইহিতা যদিও সব দিকে সক্রিয়ভাবে উপস্থিত, কিন্তু দিন শেষে ঘরে ফিরে তার মুখ দেখে অভিনব নিমিষেই বুঝে নেয় যে শুরুতে এই বিয়ে নিয়ে সে যতটাই উদ্যমী ছিল, এখন ঠিক ততটাই চুপসে পড়েছে। এর ভবিতব্য প্রভাব যে খুব একটা সুখকর নয় এবং এর ছটা যে গোড়া থেকেই ইনিয়ে বিনিয়ে আশাবরীর উপর গিয়ে তাও সহজ অনুমেয়। এ কারণেই সে দিন কয়েক ধরে আশাবরীর গ্রামে গুপ্তচর দ্বারা আতিপাতি করে ইতিবাচক তথ্য সংগ্রহ করেছে। গায়ে হলুদের আগের দিন অর্থাৎ বুধবার রাতে অভিনব ইহিতাকে জরুরি তলব দিল। ইহিতা স্টুডিও ঘরে এসে ভাইয়ের কাছে বসল নিঃশব্দে। অভিনব ইজি চেয়ারটা ঘুরিয়ে বোনের দিকে মুখ করে বসল। মিনিট 1 নিঃশব্দে কাটল। ঘরজুড়ে ঘড়ির পেন্ডুলাম দুলার শব্দ আর এসির ভোতা যান্ত্রিক শব্দ বাদে আর কোনো শব্দ নেই। ডান পাশে গুটি কয়েক মনিটর জ্বলছে। অভিনব কি যেন ভেবে বলা শুরু করল, দেখো ইহিতা, তুমি জানো আশাবরীর কোনো দিক থেকে কোনো প্রকার খেদ নেই। তুমি যে বিষয়টি নিয়ে ভার হয়ে আছো সে বিষয়টি নিয়ে ও নিজেই হীনন্যতায় ভোগে। ঠিক এই কারণেই সে চায়নি এই বিয়েটা হোক। আচ্ছা, একটা কথা বলো, আশাকে কি তোমার ঘৃণা হয়? ইহিতা অপ্রতিভ হয়ে সবেগে মাথা সঞ্চালন করে বলল, না না, কি বলছো ভাইয়া? হঠাৎ শুনেছি তো, তাই। যাক, তুমি তোমার উন্নত মনের পরিচয় দিয়েছ। একটু প্রসন্ন হয়ে বলে অভিনব, আমি খবর নিয়েছি। ব্যাপারটা পুরোপুরি গুজবের মতো। আশাবরী ওখানকার তৎকালীন বৌদ্ধ জমিদার বংশের মেয়ে। যেহেতু আশাবরীর মায়ের শেষ কথা ছিল আশাবরীর বাবা আছে, তাই আমার বিশ্বাস জমিদারের বিপুল সম্পত্তি থেকে আশার আর ওর মাকে বঞ্চিত করার জন্যই এই খেলা চালা হয়েছে। ভবিষ্যতে আশা চাইলে আমি এটা নিয়ে লড়ব। ওমা গো, চোখ পাকিয়ে বিস্ময় প্রকাশ করে ইহিতা, এত কিছু? আশাবরী মেয়ে না রহস্যের বস্তা? ও জানে এসব? নিশ্চয়ই জানে। কিন্তু ও তো কেমন জানো, পৃথিবীটাকে সে নিজের মতোই সহজ ও সরল মনে করে। এ বিষয় নিয়ে আমি এতদিন মাথা ঘামাইনি। এখন দেখছি সেটা বেড়ে যাচ্ছে, তাহলে অবশ্যই সত্য সামনে আসবে। কিন্তু তুমি স্বাভাবিক হও, আশার সঙ্গে থাকো, তোমার ফ্রেন্ডদের খবর দাও, আনন্দ করো। টাকা পয়সা কিছু লাগবে? ইহিতার বুকের ওপর থেকে একটা বিরাট পাথর যেন গড়গড়িয়ে নেমে যায়। থেকে থেকে তার চিকন পাতলা ঠোঁটের কোণে মৃদু হাসির লহর ওঠে, সারা মুখাবয়বে ছড়িয়ে পড়ে তার তরঙ্গ। সে আবদারে কণ্ঠে বলে ওঠে, লাগবে না, কিন্তু শপিং করার সময় একটা ডায়মন্ড রিং দেখেছি, ওটা লাগবে। ডায়মন্ড রিং? চোখ বড় করে অভিনব, ফতুর করবে দেখছি। মুখ বাঁকিয়ে দাঁড়ায় ইহিতা। অভিনব প্রতিশ্রুতি দেয়, আচ্ছা, এখন না, আরও কিছুদিন পর বাইরে থেকে এনে দিব। আচ্ছা। পাতলা লিকলিকে বপুটা দুলিয়ে দুলিয়ে মৃদু শীষ দিতে দিতে খুশি মনে বেরিয়ে যায় ইহিতা।
গায়ে হলুদের দিন সমস্ত কাজ থেকে ইস্তফা নিয়ে বাড়ির উত্তর পাশের সুইমিং পুলের নীলাভ পানিতে পা ঝুলিয়ে বসেছিল অভিনব। পাশে টাপেটোপে আড়ষ্টভাব নিয়ে বসে আশাবরী। অপরিমেয় সংকোচে সে পারতপক্ষে গায়কের মুখোমুখি হয়নি দুদিন। একটু আগেই আশা বাড়িতে প্রবেশ করতে যেতেই সুইমিং পুলে পা ডুবিয়ে বসে থাকা অভিনব তাকে দূর থেকে দেখে কাছে ডেকে নেয়। আশাবরী পাশে এসে বসতেই অভিনব দুঃখিত গলায় বলে, যুথিকার কোনো খোঁজ পাইনি। কোথায় আছে কে জানে। কি হবে এখন? আশার কণ্ঠ আর দৃষ্টি উদ্বিগ্ন। অভিনব চোখ সরিয়ে সুদূরের খোলা আকাশে দৃষ্টি বিছিয়ে ওই প্রসঙ্গ এড়ায়। বাদ দাও, হানিমুনে কোথায় যাবে? পাহাড়ে না সমুদ্রে? তোমার তো পাসপোর্ট ভিসা নেই, দেশে কোথাও যেতে হবে। নতুন প্রসঙ্গটা শুরুতে আশাবরী বুঝতে না পেরে আওড়ায়। হানিমুন ও পরক্ষণেই তার মাথায় বাড়ি খায় বিষয়টা। রাঙ্গা হয়ে বলে, আপনার ইচ্ছে? তোমার ইচ্ছে নেই কেন? লজ্জিত আশা এবার নিজেই ৩৬০ ডিগ্রি কোনো প্রসঙ্গের কম্পাস ঘুরায়। বান্দরবনের বাড়িটার কাজ শুরু হয়েছে, কিন্তু এতে কাজ হয় না। অভিনব ঘুরিয়ে ফিরিয়ে জোরপূর্বক আগের প্রসঙ্গেই আশার মুখ থুবড়ায়। কেন? ওখানেই হানিমুন করার ইচ্ছে নাকি? চলছে কাজ, মাস ৬ লাগবে আরও। আশাবরী পুনর্বার এই সংকোচ বিজড়িত অস্বস্তিকর প্রসঙ্গ এড়ানোর চেষ্টা করে। বলছি, নির্বাচনে আপনার মার্কা কি হবে? আপনার তো কোনো পোস্টার আসেনি এখনো। সিঙ্গারা। মার্কা হয়ে সিঙ্গারা। অভিনব বলে ভীষণ নির্বিকারে, যেন এটাই সত্য। সত্যি? গভীর বিস্ময় চোখে নিয়ে শুধায় আশা, লোকে তাহলে বলবে, সিঙ্গারা মার্কায় দিল ভোট খাবার পাবে দেশের লোক? তাহলে তো চাল মার্কা দেওয়া যায়। কারণ আমাদের প্রধান খাবার ভাত। না, চাল সাইজে ছোট। তাও ঠিক। সিঙ্গারাই ভালো। অভিনব একটু মুখ শক্ত করে ছদ্ম হতাশার সুরে বলে ওঠে, ওহ আল্লাহ, তুমি আমার কপালে জুটাইয়াস এক গাধি। সে আমার মাথা খায় নিরবধি। পাতলা অভিমানে আশাবরী চুপ করে যায়। বুঝতে পারে এ তাকে উদ্দেশ্য করেই বলা। জানো আশাবরী, হঠাৎ গায়কের সুরটা পাল্টে যায়, কি এক অসহায়ত্বের বীজ বুনে যায় তার কথাগুলো, বলে, মাঝে মাঝে মনে হয় আমি তোমার ওপর অবিচার করেছি। যে ২ বছর তোমার পাওয়ার কথা ছিল সেই ২ বছর আমি অপাত্রে দান করেছি, অথচ এখন সঠিক মানুষটার জন্য সঠিক আয়োজনটা করতে পারছি না। আশার ভেতরটা অজানা অপরাধবোধে চিরবিরিয়ে ওঠে। সে একটা প্রগাঢ় দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে শীতলভাবে বলল, বাদ দিন না। আপনিই তো বলেছিলেন অতীত মনে না রাখাই শ্রেয়। তাছাড়া আমার তো কোনো অভিযোগ নেই, আপনি কেন? কথাটা শেষ না করেই মুখ ঘুরায় আশা। শক্ত মানুষটার মন খারাপই তাকে চিনচিনে যাতনা দেয়, এটা তাকে কে বুঝাবে? অভিনব ফিরতি একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, সেটাই, চলো ওঠা যাক। সবাই অপেক্ষা করছে। একটু পরই ডেকোরেশন মেম্বাররা আসবে। টুকটাক কিছু সাজানো গোছানো হবে। সন্ধ্যা হতেই আশাবরী বুঝল মুখে যতটা সামান্য বলা হয়েছিল আদপে আয়োজন ততটা সামান্যও নয়। লোকজন যত কম আসবে ভেবেছিল অত কমও নয়। সাধারণের ওপর এত সুন্দর করে বিয়ের সাজ সাজানো যায় তা তার কল্পনার অতীত ছিল। সারা বাড়িতে ঝাড়বাতি জ্বলছে ঝিকিমিকি করে। অকৃত্রিম ফুলের বাহার চারিদিকে, ছাদে নানাবিধ ফুলের স্টেজ গড়া হয়েছে। সারা সন্ধ্যা একঝাঁক তরুণী আশাকে ঘিরে বসে ২ হাত মেহেদিতে রাঙাল। কদাচিত ২-১ তরুণ প্রেমিক পুরুষ এসে এ ঘরে উকিঝুঁকি মারতে লাগল। মেয়েরা তাদের ঊর্ধ্বশ্বাসে বিতাড়িত করে। এরা সবাই এই পরিবারের ঘনিষ্ঠ আত্মীয়। তরুণ তরুণীদের মাঝে কিন্তু আবার জাত্যভিমান নেই। এই বয়সে তারা কার পাশে কাকে কতটা মানিয়েছে সেটাই বিচার করে। কোনো বংশীয়, কার পারিবারিক ইতিহাস কত চমকপ্রদ সেসব এদের কাছে উহ্য।
আশাকে ঘিরে পুরো খাট ছেয়ে থাকা তরুণীদের মাঝ থেকে চাপা সুরে সেই আভাসী কানে আসে আশার। আগে এসেছিলাম তখন খেয়াল করিনি। গায়ের রং দেখেছিস? দুধে আলতা। মেকআপ না দিলেও চলবে। আরে চোখ দেখ না। কাজল লাগবে? খোদায় তো কাজল দিয়েই পাঠিয়েছে। ওতেই তো অভিনব ভাই আটকেছে। যেইজন মেহেদি রাঙাচ্ছিল সে সবার হাস্য পরিহাসে যোগ দিয়ে বলল, হাতটা একটু শক্ত মনে হচ্ছে। হবে না? সিভিল ইঞ্জিনিয়ারিং পড়েছে কিনা? ইট বালু সিমেন্ট নিয়েই তো যত কারবার। শক্ত বলেই তো একটা বদমাইশ মরেছে। তুমি হলে কি পারতে? নানান কথাবার্তা, হাসি ঠাট্টা চলে অনবরত। আশাবরী চোখ অবধি ওড়না টেনে দিয়ে চুপটি করে সব কথা শুনে আর মনে মনে গালি কপচায়, নির্লজ্জ বেহায়া আত্মীয় স্বজন সব। রাতে মহা আড়ম্বরের গায়ে হলুদ হয়। থমথমে কঠিন মানুষটা দাড়িগোফ ভর্তি ভেজা হলুদ নিয়ে আর চোখে আশার দিকে তাকায়। আশার লজ্জায় মরে যেতে ইচ্ছে করে। একে তো সবার সন্দৃষ্টি তার ওপর, অন্যদিকে অদ্ভুত ফিনফিনে শাড়িটা সামলাতে সামলাতে সে নাজেহাল। আটুনি দেখে মনে হচ্ছে এখনই গা থেকে খসে পড়ে চরম বেইজ্জতি হবে। আশার গালেও হলুদ পড়ে। এক ফাঁকে অভিনব আশার কাছে এসে ফিসফিসিয়ে বলে, সবাই দেখছে তো, এমন চিরবির করছো কেন? শাড়ির ভেতরে কি বিছা ঢুকেছে? এতগুলো লোকের মাঝে ভরসা করার মতো একজন মানুষ পেয়ে আশা নির্দ্বিধায় বিমর্ষবিপন্ন কণ্ঠে বলে, মনে হচ্ছে খুলে পড়ে যাবে। কি করব? পাগলামি বন্ধ কর। কিচ্ছু হবে না। চোখ কটমটিয়ে খ্যাচম্যাচ করে কথাটা বলেই কেটে পড়ে গায়ক। গভীর রাত। মধ্যকাশে কাটা কুমড়োর ফালির মতন একখানা নব্য চাঁদ নক্ষত্রহীন আকাশের গায়ে ভেসে বেড়াচ্ছে। চারিদিকে গাক গাক করে লোকজন কথা বলছে। ছাদে টাঙানো সামিয়ানার পর্দায় ওই পাহাড় ছাড়া বাতাস এসে পতপত করে ঝাপটা দিচ্ছে। আশার চোখ যখন ঘুমের ভারে অবনত, ঢুলু ঢুলু তখন ছাদের স্টেজে পাশাপাশি বসে আশার নিভাজ পেটের কাছে সূক্ষ্ম চিমটি কাটে অভিনব। গাধি, একদম ঝিমুবে না। ক্যামেরার দিকে তাকাও। কেক কাটা বাকি এখনো। চিমটি খেয়ে আশা হকচকিয়ে জোড়সড় হয়ে শিরদাঁড়া টানটান করে বসে। বিয়ে করা যে এত দহর কষ্টসাধ্য তা কে জানত। জীবনে যত ধকলই আসুক, দিনশেষে সব বিস্মৃত হয়ে একটু শান্তিতে ঘুমানো যেত। এখন কি সেটাও বিসর্জিত হতে যাচ্ছে নাকি তা নিয়ে আশা সশঙ্কিত। গায়ে হলুদের রাতে অনেক কষ্টে ঝিমিয়ে ঝিমিয়ে কেক কেটে সবার মুখে তুলে দিল আশা। অভিনবের কাছের বন্ধুরা যারা নিমন্ত্রিত হয়েছিল তারা খোঁচা দিল। এখনো মূল কাজ বাকি ভাবি। ঝিমানো স্বভাব বাদ দিতে হয় যে। ছাদের স্টেজে ছোটখাটো অনুষ্ঠানটা শেষ হতেই তাকে আর উপরতলা কি নিচতলা কোথাও খুঁজে পাওয়া গেল না। পরিত্যক্ত চিলেকোঠায় একটা পার্টি আর বালিশ বিছিয়ে অপূর্ণ ঘুমটা তৃপ্তিভরে পরিপূর্ণ করে নিল সে। ঘুমটা ভাঙল একটু বেলা করে, তুলির হাঁকপাকে। তার ঝঞ্ঝাটময় কণ্টকাকীর্ণ জীবনে স্বপ্নের মতো সুন্দর আর অতীন্দ্রিয় আচ্ছন্নতায় একটি দিনের সুখময় অন্তে আরও একটি স্বপ্নময় দিনের সূচনা হল। এই যুগান্তকারী দিন তার জীবনসাথীকে ভিন্ন মোড়কে প্রত্যাবর্তিত করবে। সকাল সকাল অভিনব বিছানা ছেড়ে উঠে চারিদিকের কাজকর্মের হাটহদ্দ জেনে নিল। একে ওকে ছোটবড় কিছু দরকারি ফরমাইশ দিয়ে ফিরল ঘুরে ঘুরে। কি এক ভীষণ কাজে ছোটাছুটিতে ব্যস্ত তুলিকে থামিয়ে দিয়ে বলল, দেখ তো আশাবরী কোথায় টাল হয়ে পড়ে আছে। ডেকে দাও আর আমার কাছে একটু আসতে বলো। তুলি আজ্ঞা নিয়ে চলে গেলে অভিনব পেছনের হলঘরের পাশে বাবুর্চিদের শোরগোলপূর্ণ ডিপোর দিকে এগোল। ওদিকটার একটু খোঁজখবর নেওয়া জরুরি। হঠাৎ তার চোখ কাড়ল দূরের একজন বোরকাওয়ালির ক্ষীণ হাতের ইশারায়। অভিনব সকালের কড়া রোদ্দুরে চোখ কুঁচকে তাকাল সেদিকে। পরক্ষণেই আশেপাশে, চারিপাশে অবাধ লোকসমাগম, হাঁকাহাঁকি, ব্যস্ততা বেড়েই চলেছে ধীরে ধীরে। তবে এদিকটা একটি নিরজন আছে।
কালেভদ্রে দু-একটা ছেলেপেলের দল দৌড়ে আসে, আবার ফিরে যায়। অভিনব কৌতূহলী হয়ে তীক্ষ্ণ দৃষ্টি রাখতে রাখতে এগিয়ে গেল সেদিকে। এক পর্যায়ে সামনে এসেই বোরকাওয়ালিকে চিনতে পারল অভিনব। যুথিকা। তার অবিবর্জিত দুঃস্বপ্ন। সে চারদিকে আশু সতর্ক দৃষ্টির জাল বিছিয়ে দিয়ে চাপা উত্তেজিত স্বরে বলল, তুমি এখানে কি করছো যুথিকা? এসো আর সাথে। সবকিছুর হিসাব দিবে তুমি। বলেই খপ করে বোরকাওয়ালির হাতটা চেপে ধরে টেনে হিচড়ে পাছদুয়ার দিয়ে অন্দরে প্রবেশ করে গোপন পথে নিজের ঘরে চলে আসে সে। কি চাও তুমি? আপাদমস্তক বোরকাবৃত যুথিকে জোর ধাক্কায় ঘরে পশিয়ে আস্ফালন করে অভিনব। মেঝেতে নিক্ষিপ্ত যুথিকা অবিচল ভঙ্গিতে উঠে দাঁড়িয়ে নিজের মুখ থেকে হিজাব উন্মুক্ত করে বলে, তোমার বিয়ে আর আমি আসব না? তা কি করে হয়? অনেক সহ্য করেছি তোমার বেলাল্লাপনা। এবার তুমি দেখবে আমি কি করতে পারি। ইহিতাকে তুমি কি বলেছ? কেন বলেছ? রাগে চোখে মুখে অন্ধকার দেখে অভিনব। চোখ দিয়ে তার আগুনের ফুলকি যেন টিকরে টিকরে বেরোয়। যুথিকার চোখে বাসি অশ্রু জমা হয়। এমন করো না, কাতরোক্তিটা করেই যুথিকা অভিনবের একেবারে কাছাকাছি এগিয়ে আসে। আমি শেষবার তোমার সঙ্গে দেখা করতে এসেছি। শেষবার? আল্লাহর কসম। তুমিও ভিনব রোষে ফেটে পড়ে কিছু একটা বলতে যেতেই আকস্মাৎ কটাস করে দরজাটা খুলে গেল। দরজার পেছনে থেকে ঘুমফোলা ভারী মুখে বেরিয়ে এলো গতকালের সেই আলুথালু শাড়ি পরিহিতা আশাবরী। এই প্রথম আশাবরীকে দেখে ভয় অভিনবের হৃৎপিণ্ডটা কেঁপে উঠল। অন্তত আজকের মাহেন্দ্রক্ষণে আশাবরী কোনো প্রকার স্নায়বিক আঘাত পাক এটা তার অন্তরাত্মা মোটেও প্রত্যাশা করেনি। আশাবরী প্রথমটা জড়িত পদে বার দুই চোখ রগড়ে রুমের ভেতর প্রবেশ করে অবলীলায় সুধল। ডেকেছিলেন আমাকে? আশাবরী জড়িত পদে বার দুই চোখ রগড়ে রুমের ভেতর প্রবেশ করে অবলীলায় সুধল। ডেকেছিলেন আমাকে? কিন্তু পরক্ষণেই গায়কের বিব্রত মুখ আর তারই অতি নিকটে উপযাচিকা ছদ্মবাসী বসনা যুথিকাকে দেখে আশার হৃৎপিণ্ড থমকে গেল কয়েক মুহূর্তেকের জন্য। ঠোঁট গলে উপচে এলো অস্ফুট অস্পষ্ট এক কাতরতা। ঘুমফোলা চোখগুলো বিস্ময়, ক্লেশে, অনুতাপে কোটর ছেড়ে বেরিয়ে আসতে চাইল যেন। থেকে থেকে একটা চাপা ব্যথা আর অসহায় ঘৃণা ফুটে ওঠে ওর পুরো আননে। এরপর কয়েকটা মুহূর্ত অতন্দ্র নীরবতায় কাটল। আশাবরী বিস্ময়বিহ্বল চোখ দুটো ধীরে ধীরে স্বাভাবিক করে নামিয়ে নিয়ে কাপা কাপা গলায় বলল, মাফ করবেন, অনুমতি নিয়ে আসা উচিত ছিল। বলেই সে চোখের পলকে উল্টো ঘুরে গিয়ে একটানে দ্বার উন্মুক্ত করে চপল পায়ে বেরিয়ে গেল। অভিনব বজ্রগম্ভীর স্বরে ডাকল, আশাবরী। আশাবরী শুনল না। অভিনব বাহাত নিকটস্থ যুথিকার গালে কষে একটা চপেটাঘাত করতে উদ্যত হয়েও আগোপাস চিন্তা করে তৎক্ষণাৎ নিরস্ত হয়ে দীর্ঘকায় দেহটা ঘুরিয়ে নিমিষেই আশাবরীর পিছু নিল। আশা ঘর থেকে বেরিয়ে স্তব্ধভাবে দরজার কাছে পিলারের সঙ্গে ঘেঁষে বুকে হাত রেখে এক প্রকার হাঁপাচ্ছিল। কয়েকটা বাচ্চা তাকে ঘিরে অযাচিত পাকনামো করছে, নতুন বউয়ের কি হয়েছে? অভিনব বেরিয়ে এসে দাঁড়ালো আশার পাশে। চারিদিকে একবার সতর্ক দৃষ্টি বুলিয়ে নিয়ে বাচ্চাগুলোকে সেখান থেকে তাড়া দিয়ে সরাল সে। এরপর মৃদুভাবে আশার মেহেদি রাঙা হাতটা ধরে ফিসফিস করে বলল, আশাবরী, তুমি যা ভাবছ তা নয়। ওকে আমি বাইরে পেয়ে ঘরে নিয়ে এসেছি কারণ যাতে কেউ না দেখে। ভুলেও কেউ যদি ওকে চিনে ফেলত তাহলে কি হতো বুঝতে পারছ? কষ্ট পেও না। আমি চাই না আজ তুমি কষ্ট পাও। চলো, ভেতরে চলো। আশাবরীর চিরনিহার হৃদয় যে আগুন ক্ষণকালের জন্য দপদপিয়ে জ্বলে উঠেছিল অভিনবের হাড়জুড়ানো কথার অপার শীতলতায় যেন সেই গনগনে বনহিশিখাকে দমকা বাতাসের মতোই নিভিয়ে দিল। আশা ধাতস্থ হয়ে হাতটা ছাড়িয়ে নিয়ে গায়কের চোখে চোখ রেখে পরমুহূর্তেই নামিয়ে মৃদু মাথা নাড়ল, চলুন। কি বলছে ও? অভিনব শীতল হেসে বলল, এসো দেখি।
আশাবরী সমেত অভিনব পুনর্বার ঘরে প্রবেশ করতেই যুথিকা হড়বড়িয়ে বলে উঠল, আশা, ভুল বুঝো না। আমি শেষবার অভির সঙ্গে দেখা করতে এসেছিলাম। জানি আজকের দিনটা সঠিক না, কিন্তু তবুও আমি মনকে মানাতে পারিনি। আমি তোমার গ্রামে লোক পাঠিয়ে সম্বন্ধে সব তথ্য জোগাড় করেছি আর ইহিতাকে বলেছি, কিন্তু বিশ্বাস করো, আমি কিছুই ইচ্ছে করে করিনি। ওর কণ্ঠটা ভেঙে এলো। চোখের তারায় জমা হলো আবারও সেই বাসি অশ্রু। আশাবরী বিগলিত চিত্তে যুথিকার পাণ্ডুর মুখটার দিকে উদ্বিগ্নভাবে তাকিয়ে রইল। অভিনব গমগমে কণ্ঠে বলল, চোর যতই পাক্কা হোক ধরা খেলে বলে এটাই তার প্রথম চুরি। তেমনি তুমি প্ল্যান ফেল হলে কিছুই ইচ্ছে করে করো না। লিসেন যুথিকা, শাসানোর ভঙ্গিতে আঙুল তুলল অভিনব, আড়ালে চুগলি রটিয়ে তুমি কিছুই করতে পারবে না। তুমি কেন আমার পিছনে চিনেজোকের মতো লেগে আছো? তুমি জানো কতগুলো মানুষের জীবন তুমি দুর্বিষহ করে তুলছ? নিজে তো নষ্টের পথে গিয়েছ, মানুষকেও কেন শান্তি দিচ্ছ না? যুথিকা টলটলে চোখ দুটো মেলে একখণ্ড মেকি হাসি দিয়ে বলল, ভয় পেও না অভি, আমি আর কাউকে কিচ্ছু বলার সুযোগ পাব না। এটাই তোমাদের সঙ্গে শেষ দেখা। চলে যাব বহুদূরে, যেখানে আমার ভারসাম্যহীন নষ্ট মস্তিষ্ক তোমাদের ক্ষতি করতে আসবে না। বলতে বলতে আচ্ছন্নভাবে আশার দিকে এগিয়ে এলো যুথিকা। নির্নিমেষ চোখে কয়েক লহমা আশার দিকে তাকিয়ে থেকে হঠাৎই শীর্ণ দুহাত বাড়িয়ে আশাকে জাপটে জড়িয়ে ধরে সুদীর্ঘ একটা দীর্ঘশ্বাস বুকের এবড়োখেবড়ো পথ চিরিয়ে নির্গত করে কানে কানে বলল, সুখী হও আশাবরী, যা অন্যায় করেছি ক্ষমা করে দিও। রাগী মানুষটাকে দেখে রেখো। আশা এক মুহূর্ত বিস্মিত হয়ে ধীরে ধীরে বলল, রাখব। আরও একটা দীর্ঘনিশ্বাস গ্রহণ করে যুথিকা আশাকে ছেড়ে দিয়ে বলল, যাই, আমি একাই চলে যেতে পারব। তোমাদের পথচলা শুভ হোক। অভিনব ঠোঁট বাঁকিয়ে শ্লেষশুল হেসে পাছদুয়ারের দরজাটা খুলে দিল। যুথিকা প্রস্থান করতেই অভিনব ঘোরগ্রস্ত আশার কাছে দাঁড়িয়ে বলল, দুঃস্বপ্ন ভেবে ভুলে যাও। আশা কি ভেবে ওষ্ঠপ্রান্তে খুবই সূক্ষ্ম একটা হাসির ঢেউ তুলে পরক্ষণেই মুখগহ্বরের পুড়ে নিয়ে বলল, অভ্যাস আছে। 10:30টার দিকে এক রসিক কাণ্ড ঘটল। আশাবরীকে পার্লারে নিয়ে সাজানোর জন্য মরিয়া সকলে। আবালবৃদ্ধ সবাই দলবদ্ধ হয়ে তাকে এক প্রকার ধরপাকড় করে তাকে পার্লারে সাজাতে নেওয়ার জন্য এলেও কোনো কাজ হল না। পায়ে ধরাটা কেবল বাকি রইল। দাওয়াত কবুল করে বান্ধবীর মন রাখতে তারিন এসেছিল একটু আগে। গতকালের মেহেদি রজনীতে আসতে না পারা অজুহাত শোনানোর আগেই তাকে একগুয়ের আশাবরীকে বুঝানো তথা পীড়াপিড়ির দায়িত্ব অর্পণ করা হল। আশাবরী খাটের কোনায় টানটানিতে প্রায় খুলে যাওয়া শাড়িটা আঁকড়ে ধরে গুটিসুটি মেরে বসে তারিনকে একরোখা গলায় বলল, ও আমি পারব না। গুনাহ, ভুরু কাটবে। আচ্ছা, ভ্রু প্লাগ নাই করলে? নতুন বউয়ের একটা সাজের ব্যাপার তো আছে। দেখো, আমি জীবনে ওসব জিনিস মুখে লাগাইনি। কুটকুট করে। আচ্ছা, ঘরেই সাজাই তাহলে? এটা অন্তত না করো না। অগত্যা আশাকে ঘরে সাজাতে রাজি হতে হল। আবারও একঝাঁক মৌমাছির মতো তরুণী আশার চারিদিকে বসে ভনভন করতে করতে অঙ্গসজ্জায় প্রবৃত্ত হল। আশা গুমসা মুখে আয়নার দিকে তাকিয়ে নিজের প্রতিবিম্বকে নীরব ভর্ৎসনা করে গেল অনবরত। ব্যাপারটা অন্দরমহল অবধি গড়াতে সময় নিল না। বিয়েতে উপস্থিত হওয়া বেশিরভাগ অতিথিই বিষয়টা নিয়ে বেশ ঠাট্টা বিদ্রূপ করল। কেউ আড়ালে তো কেউ একেবারে প্রকাশ্যে। এমনিতেই আত্মীয়স্বজনদের মাঝে এই আকস্মাত ও আশাতীত চাকচিক্যহীন বিয়ে নিয়ে বেশ কানাঘুষা, কানাকানি, ঠাড়াঠাড়ির অবধি নেই। তার ওপর নতুন রগরগে প্রসঙ্গ পেয়ে কে বা ছাড় দেয়? উপরন্তু কর্মহেতুতে বাইরে থাকায় মনির ভাই বিয়েতে এলো না। কিন্তু ফোনযোগে তিনি আশাকে ঠিকই শুভকামনা জানিয়ে খুব শীঘ্রই একবার দেখে যাওয়ার প্রতিশ্রুতি দিলেন।
আশাবরী অনেকক্ষণ ইতিউতি করে অবশেষে চোখ বন্ধ করে ঋণঋণে কণ্ঠে প্রশ্ন করল, মনির ভাই, তোমার সম্মতি আছে তো? মনির ভাই হাসল, কেন থাকবে না? এই যে বললি এটাই আমার জন্য বেশি হয়ে গেল। রাইসার মৃত্যুর পর তোকে খুব মনে পড়ে, কিন্তু তোর কাছে যাওয়ার মুখ আমার নেই রে। আসবো একদিন, তোকে সুখী দেখলেই আমি খুশি। এটাও একটা আলোচ্য বিষয় হলো বটে। না বলার সত্ত্বেও আগাগোড়া সবার নিকট রটে গিয়েছিল মেয়ের ঘরদুয়ার, মা বাপ আত্মীয় স্বজন কেউ না থাকলেও একটা দূরসম্পর্কীয় ভাই আছে। এখন তারও যখন উপস্থিতির কোনো আলামত পাওয়া গেল না, তখন সবাই এদিকটাও একটা সুযোগ পেল। অবশ্যই সিংহভাগ মানুষই নিজেদের মধ্যে আলাপ আলোচনা করছিল এসব বিষয়ে, কিন্তু অতি নিকটাত্মীয়দের অসন্তুষ্টি আর মুখ ফুটে বলার বাকি রইল না। জেসমিন আক্তারের বয়োবৃদ্ধ খালতো বোন টেনে টেনে বললেন, ও জেসি, কেমন মেয়ে বিয়ে করাস ছেলেরে? এটাও না পড়ে দাগ লাগিয়ে যায়। বাপ মা নাই ভালা কথা, তাই বলে তোদের কাজকাম আমার বুঝে আসে না বাপু। জেসমিন আক্তার ভুরু কুচকে ঠোঁট টিপে চুপ করে থাকে। পাল্টা উত্তর দিতে গেলে যে একদফা বাকবিতণ্ডা হবে এবং এতে তিনি পরাভূত হবেন এতে সন্দেহ নেই। কাজেই তিনি ওসব এটো কথা গায়ে না মাথার চেষ্টা করলেন। স্বয়ং অভিনবের ছোট মামা একগাদা মিষ্টি আর ইনাম সামগ্রী বোনের হাতে তুলে দিয়ে বলল, অভির সিলেকশনকে মানতে পারি, কিন্তু বাহবা দিতে পারলাম না। আমাদের দুই পরিবারেরই একটা মানমর্যাদা আছে। তুমি জান বুবু, লোকে কত কথা শোনাচ্ছে আমাকে। জেসমিন আক্তার এবার আহত হয়ে বললেন, বাপটা যখন মরল তোরা ছোট দুই ভাই তখন ছোট কই? তখন কই ছিল তোদের সামাজিক মর্যাদা যখন চেয়ারম্যানের কাছে গিয়ে বলেছিলি, আমার বাপ মরে গেছে, কাফন দাফনের টাকা নাই? তোর সমাজ কি তোকে এক পয়সা দিয়ে সাহায্য করেছিল যখন ছোট তুই ধানের ব্যবসা করে বিদেশে গিয়েছিলি? করেনি। তাহলে কিসের জন্য এত? এরপর যখন লাখপতি হয়ে ফিরলি তখনই সমাজে তুই উঁচু হলি, কিন্তু তোর অতীতের দুর্দশা তো আমি ভুলিনি। তোর দুলাভাইও ছিল বেকার। অভিনবের মামা কুতকুতে চোখ দুটো সংকুচিত করে একটা গম্ভীর নিঃশ্বাস ফেলে বলল, এত কথা কই থেকে শিখলেবু? অভি শিখিয়েছে না? বুঝো, ছেলে একটু পড়াশোনা জানলে মার মাথাও বিগড়োয়। যা হোক, ভাগ্নের জন্য আমার সবসময় দোয়া থাকবে, ওতে আমার কৃপণতা নেই। তা বসো। মেয়ে দেখেছিস তো? দেখলে এত কথা বলতি না, তখন বাহবাও দিতি। বেলাটা এভাবেই গড়াল। জুমার নামাজের আগে আসার কবুল গ্রহণ করার পর আকদ অর্থাৎ বিয়েটা মসজিদে হবার কথা থাকলেও সিদ্ধান্তে পরিবর্তন আনা হল সার্বিক দিক বিবেচনা করে। এলাকাবাসীর আর নজর উৎসবমুখর বাড়িটার ওপর পড়ায় সিদ্ধান্ত নেওয়া হল বিয়েটা জুমার নামাজের পর বাড়িতেই পড়ানো হবে। পাশাপাশি সবার উপস্থিতিতে ধীরে ধীরে অতিথিদের আনাগোনা বৃদ্ধি পেল। সারা বাড়ির ইতস্তত চেনা অচেনা মানুষের ছড়াছড়ি। সাজঘর থেকে খবর এলো বউয়ের অঙ্গরাগ সম্পন্ন, এবার মুসল্লিদের ফেরার পালা। মহিলারা যাতে এরই মধ্যেই খেয়ে দেয়ে নিষ্ক্রান্ত হয়। পুরুষরা এলে কোনো প্রকার ঝামেলা করা যাবে না। নিকটস্থ একটা এতিমখানা দাওয়াত করা হয়েছিল। অভিনবের ভাবনা, দ্বিমুখী দূরের আত্মীয় স্বজনদের থেকে এই স্বজনহারা ছেলেমেয়েগুলোকে খাওয়ানো শতগুণে উত্তম ও প্রীতিপ্রদ। এরা অন্তত কিছুতে নাখোশ হবে না, বরং তাদের তৃপ্তিপূর্ণ মুখ তার মনকে উচ্ছ্বসিত করবে। জুমার নামাজের পর এতিমখানার ছেলেপেলের পদচারণায় গৃহপ্রাঙ্গণের সম্মুখভাগের প্যান্ডেলর ডাইনিং মুখরিত হয়ে গেল। একাধারে ছাদে চলল কুটুমদের খাওয়া পর্ব। এদিকে মর খিদেও আসার পেটটা চুইচুই করছে অনেকক্ষণ ধরে। সকালের নাশতাটা করার পর 11টা-12টার দিকে মুখে কিছু না পড়লে তার শরীরটা একটু ভেঙে আসে, হাত পা কাঁপে, চোখ ছায়াছন্ন হয়ে আসে। অনেক দিনের অভ্যাস।
গ্রামে থাকতেও লুকোচুরি করে কাঁচা দুধে বিস্কুট ডুবিয়ে খেয়ে খিদে নিবৃত করত সে। এর মধ্যে ইহিতা একবার ব্যস্তভাবে এসে বলে গেল, কিছু খাবে? সবাই তে চলে এলো দেখি। এখনই বোধহয় আগদ হবে। একেবারে ভাত খেয়েও কেমন? আশাবরী লজ্জায় কিছু বলতে না পেরে মাথা নেড়ে সায় দিল। ওহ, বিয়ে যে এত জ্বালার তা কে জানত। সারাটাক্ষণ তার বুকের ভেতরটা বোবা ভয় আর তিক্ত আশঙ্কায় ছেয়ে রইল। বড় জ্বালা করে বুকের ভেতরটা। এই বুঝি কোনো ঝামেলা হয়ে সব ভেস্তে গেল। এই বুঝি বাইরে কোনো হৈহট্টগোল হল আর, অথবা সুমুখের বিশাল আরশিখানার দিকে চেয়ে নিজের ভুতুড়ে মৃদু প্রসাধনাবৃত মুখটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখে আর কত কিভাবে আসা। প্রতিটা মেয়েই ইনিয়ে নিজেকে মনে মনে সুন্দরী ভাবতে ভালোবাসে। তবে অনাদৃত আশাবরী কখনো নিজেকে কখনোই সুন্দরী ভাবার কিংবা একটু সময় দাঁড়িয়ে নিজের অবয়বটুকু দেখার অবকাশ পায়নি। কিন্তু আজ এই অবসরে দর্পণ মুখে বসে তার কেন জানি মনে হল সে বোধহয় সুন্দরী। আবার মনে হল ভারী শাড়ি, ভারী অলংকার সব মিলিয়ে একদম বাজে দেখাচ্ছে এই চেহারা তার অপরিচিত। পুষ্ট ঠোঁটজোড়ার ওপর অঙ্কিত লালমতো আঠালো জিনিসগুলো খেয়ে ফেলতে ইচ্ছে করে। খেয়েছিল একবার। অচেনা একজন রসিক যুবতী হেসে পুনরায় লাগিয়ে দিয়ে বলল, উহু, লিপস্টিক খাওয়ার অধিকার অন্যজনের। বুঝা গেল? তোমার খেলে পেট খারাপ হবে। বিয়ের দিনে পেট খারাপ? কি ভয়াবহ ব্যাপার! ঘেন্নাপিত্তি হয় আশার। গা গুলায়। এরপর আর খায়নি। প্রজাপতির নির্বন্ধ, মাহেন্দ্রক্ষণ। একটা অব্যবহৃত ফাঁকা কক্ষকে বিবাহাশ্রুপযুক্ত করা হল। বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা সারি ধরে বসে আছেন সেখানে। একপাশে ঈষৎ উদ্বিগ্নভাবে দাঁড়িয়ে অভিনব আর তার কিছু কাছের বন্ধুবান্ধবরা। মিনিট কতক পর আরও কিছু তরুণীরা আশাকে সাজঘর থেকে নিচে নামিয়ে আনে। গজেন্দ্রগমনে ঘরটাতে প্রবেশ করতে করতে আশাবরী এক পলক সশঙ্ক চারদৃষ্টি মেলে মানুষটাকে দেখল। গায়কের গায়ে একটা বাহারি ডিজাইনের কোটি পরা ঈষৎ হলদেটে পাঞ্জাবি আর মসৃণ সাদা পায়জামা। বাঁ হাতে অ্যানালগ ডিজিটাল উভয় সংকেত দেয় এমন একটা চকচকে ঘড়ি ঝুলছে। ডান হাতের সেই পরিচিত রূপোর ব্রেসলেটটা আর কনিষ্ঠ আঙুল থেকে শুরু করে শেষ 3 আঙুলে গলানো 3টি মনজ্ঞ অঙ্গুরীয়। একরাশ চুলদারিগুলো ছাটার কারণে গম্ভীর মুখখানা অধিক ধারালো আর বুদ্ধিদীপ্ত দেখাচ্ছে। কুঞ্চিত কপালে বিন্দু বিন্দু স্বচ্ছ ঘাম চিকচিক করছে। ঠোঁটের সঙ্গে ঠোঁট জড়িয়ে মুখের ভেতর আলগোছে কি যেন চিবুচ্ছেন তিনি। নির্লিপ্ততা দৃষ্টিতেও ঘোরতর অপেক্ষা। আশাবরীকে স্কন্ধে মৃদু চাপ প্রয়োগ করে গায়কের পাশ ঘেঁষে বসানো হয়, দুজনেই একসঙ্গে হাঁটু ভেঙে গুটিয়ে বসে। আপাদমস্তক নয়নশোভন আভরণে টুংটাং শব্দে ঝংকৃত হয় আশার বসার তালে তালে। মুখে মুখে চুগল করা মহিলারাও ফিসফিস করে, পার্লারে সাজেনি তবুও দেখ কি সুন্দর দেখাচ্ছে। অন্যজন বলে, অভি কি আর এমনি এমনি বিয়ে করছে রে? যদিও কানাকানি তবুও কেউ শুনছে না এমতো নয়। অভিনবের কানেও যথাযথ পড়ছে কথাগুলো। সে এখন পর্যন্ত ভালো করে তাকানো সুযোগ পায়নি আশার দিকে। এক্ষণে অভিনব সুযোগ পেয়ে এক মুহূর্ত মাত্র সতৃষ্ণ নয়নে তাকায় আশাবরীর দিকে। আশাবরী সুমুখে আধা হাত টানা অবগুণ্ঠন ঈষৎ নাড়িয়ে প্রতিদৃষ্টি নিক্ষেপ করে পরক্ষণেই জোরসড় হয়ে চোখ নামাল। অভিনবের মনে হল ওই এক পলক চাহনিতেই একপল তড়িৎ ঝলক যেন তার হৃদাকাশ দীর্ণ করে গভীর নীল রেখাপাত করে দিয়ে গেল। কি সুন্দর আর নির্মল দেখাচ্ছে বোকা মেয়েটাকে। লাল বেনারসিতে মোড়ানো তার শক্তপোক্ত গড়নের লাবণ্যময় তনু। মেহেন্দি রাঙানো স্থির দুহাত ভর্তি রক্তিম চুড়ি কদাচিত ঝনঝনিয়ে ওঠে। তার সুললিত কণ্ঠ আবৃত করে বুক অবধি ঝুলে আছে উচ্চমার্গীয় হীরক সম্মিলিত ভারী গহনা। উঁচু করে টেনে বাঁধা স্ফীত কেশগুচ্ছের সিথিতে ললাট অবধি প্রলম্বিত টিকলি। নাকে রিঙের মতন মস্ত নোলক।
কানে টাঙানো সোনালি ঝুমকো কানের দুল, তকতকে ললাটের নিচে বাসন্তী নবকিশলয়সুলভ সুডল ভ্রুলতা যুগল ঈষৎ কুঞ্চিত। তার নিচের সেই দীর্ঘ পল্লববিশিষ্ট নয়নচকর অস্থির অথচ ধীর আখিজোড়ায় রাজ্যের সংশয়, ভয় আর অব্যক্ত গ্রন্থিময় স্বপ্ন। টিকলো নাসিকার ডগায় জমেছে চিকচিকে নিদাগ। রাঙা ওষ্ঠপুট একটু যেন নড়ছে নতুন অভিজ্ঞতা ভারে, ফিনফিনে ঘোমটা গলে দৃষ্টিসীমা প্রসারিত করে দেখে অভিনব। ফিসফিস করে বলে, ভয় পেও না, বিয়ের আসরে আছো, বাসর ঘরে না। আশাবরী মনে মনে ভাবে, লোকটা উঁচু মানের হলে কি হবে, মুখ লাগাম আজ অবধি হল না। সে প্রত্যুত্তরে ফিসফিসিয়ে বলে, আমার তো মাথা ঘুরাচ্ছে, আপনি একটু তাড়াতাড়ি করতে বলুন না। এসব কতক্ষণ পরে থাকতে হবে গায়ক? অভিনব বলল, আজীবন। কাজী সাহেব এলো, কেউ একজন রগুড়ে সুরে বলল, হয়েছে হয়েছে, পরে কথা বলা যাবে, আগে বিয়েটা তে করে নাও। মহিলা মহলে হাসির স্রোত বয়ে গেল। পুরুষরা ধমকালো, এই চোপ চোপ, কি হচ্ছে? বিবাহ পর্ব শুরু হল। কাজী সাহেব বসলেন একপাশে, সাক্ষীরা বসলেন অন্য পাশে। কাজী সাহেব ভরাট কণ্ঠে আশার উদ্দেশ্যে বলল, মো হুসাইনের কন্যা আশা মোয়ালির পুত্র অভিনবের সাথে 50 লক্ষ টাকা দেনমোহর ধার্য করে স্বামী হিসেবে কবুল করছ? পিনপতন নীরবতা। আশাবরী নিশ্চুপ। বুকের ওপর কে যেন বিশাল পাহাড় চাপিয়ে দিয়েছে। দরজার পেছনে মহিলাদের গুঞ্জন শোনা যায়, সবার উৎকণ্ঠিত দৃষ্টি ঘোমটাবৃত আশাবরীর ওপর। ইহিতা পাশ থেকে চাপা গলায় বলল, আশা, বলো বলো। কাজী সাহেব আবারও ঝুঁকে বলে, বলো কবুল। আশাবরী তথাপি চুপ। ইহিতা আর তারুইন ঝুঁকে আশাকে একটু চুপি চুপি পিরাপিরি করল। গুঞ্জনের তরঙ্গ বর্ধিত হতে হতে শোরগোলে রূপ দিল। একসময় সবার গমগম চিরে ক্ষীণভাঙা একটা শব্দ বেরিয়ে এলো আশার ঠোঁট গলে, কবুল। কাজী সাহেবের ওষ্ঠপ্রান্তে হাসির আভা ছড়াল। বলো কবুল, কবুল। আরও ভেঙে এলো স্বর, বলে কবুল, কবুল। এবারে পুরোপুরি ভেঙে এলো আশার কণ্ঠ। বুঝা গেল না অবগুণ্ঠনের নেপথ্যে কি চলছে। এবার কাজী সাহেব অভিনবের দিকে হাঁটু ঘুরিয়ে বসলেন। মো আলী এর পুত্র অভিনব মো হোসেইনের কন্যাকে উল্লেখিত দেনমোহরের প্রতিশ্রুতিতে স্ত্রী হিসেবে কবুল করেছেন। অভিনবের সৌম্য মুখাবয়বে এক চিমটি মুচকি হাসি উথলে এলো। কবুল, কবুল কবুল। সাক্ষীরা, আপনারা সাক্ষী আছেন? সবাই সমস্বরে বলল, জি আছি। বয়োজীর্ণ কাজী সাহেব দুহাত তুলে সংক্ষিপ্ত মোনাজাতের মাধ্যমে বিবাহ পর্ব সমাধা করলেন। গণহারে খেজুর বিতরণ করা হল। এর মধ্যে পূর্ব তৈরিকৃত চুক্তিনামায় সই করল উভয়। আশাবরীর থ্রোথ্রো কম্পমান হাতের স্বাক্ষরটা একেবেঁকে বিশ্রী রকমের হয়ে গেল। পাশে থেকে কে একজন বলল, সে কি, নতুন বউ কাঁদে না কেন? আহা, আজকাল মেয়েরা বিয়ে হলেই খুশি। জীবনের এই ক্রান্তিবলয়ে নিঃসীম সুখে কি দুঃখে সম্পূর্ণ অজ্ঞাতসারে চোখের কোলে জল উপচে এসেছিল আশাবরীর। এক্ষণে অপরিচিত জনের কথায় নিজেকে আর সংবরণ করতে পারল না আশা। পাশেই দাঁড়িয়ে থাকা তারিনকে আচানক আকর্ষণ করে জড়িয়ে ধরে স্কন্ধে মুখ গুজে ঝোড়ো ঝোড়ো করে কেঁপে কেঁপে ঘোলাটে অশ্রু বর্ষণ করল। হৃদয় পাহাড় চিরে রুদ্ধ ঝর্ণাধারার বাঁধ যেন টুটেন গিয়ে নবীন সুশোভন এক জীবন নির্ঝরের গোড়াপত্তন করল। চারিদিক থেকে ফুলে ফুলে সহাস্যে বরণ করা হল বসন্তের সেই নব নির্ঝরকে। নিশিগন্ধা ফুলের গন্ধে আমোদিত পুরো ঘর। ঘর নয়, বাসর ঘর। আশাবরী যে আগাপাশতলা পুষ্পসুশোভিত ঝলমলে ঘরের খাটের ঠিক মধ্যিখানের বসে আছে তাকে লোকজন বাসর ঘরই বলে। শুধু নিশিগন্ধাই নয়, বাহারি রকমফের ফুলের গন্ধে আশাবরীর দম বন্ধ হয়ে আসে।
একে তো বুকের খাঁচায় অদৃশ্য এক বিহঙ্গীর ছটফটানিতে এত রাতেও চোখের ঘুম অন্তর্ধান করেছে, তার ওপর দম বন্ধ হলে চলে কি করে। বিয়ের দিন মরার স্বাদ যে তার নেই। ক্ষণকাল আগেই ২-৩ জন অনুকূল পক্ষের নিতান্ত সাদাসিধে রকমের ফুফু শাশুড়ি আর কি একটা আত্মীয় মহিলা এসে একপ্রস্থ জ্ঞান দিয়ে গেল তাকে। বিয়ে যে এত কঠিন আবার এত সহজ তাও আশার কল্পনাতীত ছিল। কষ্টে সৃষ্টে ৩ বার কবুল আর একটা সই, বা ব্যাস। ফুফু শাশুড়ি চলে যেতেই আশাবরী মনে মনে ভাবল, মহিলা নিপাট নীলাজ। দন্তবিহীন মুখটা ফসফস করে অবলীলাক্রমে কত কি বিশ্রী ব্যাপার বলে গেল। সে তো ১৭ বছর বয়সী কিশোরী না যে এভাবে বুঝিয়ে দিতে হবে। বাইরে থেকে অনুচ্চ পদধ্বনি শোনা গেল। ধীরে ধীরে পদশব্দটা নিকটে এসে শেষে দরজার কাছে এসে থামল। আশাবরী শিরদাঁড়া টানটান করে সপ্রতিভ হয়ে ভয়োল্লসিত চোখে দরজার দিকে তাকাল। মনে সাহস জোগাতে মুখে কি যেন বিড়বিড় করে বুকে থুথু দিয়ে দীর্ঘ একটা নিঃশ্বাস নিয়ে আবারও তাকাল। খুট করে দরজার নব ঘুরল। দরজার হাতল ঠেলে ঘরে প্রবেশ করল অভিনব। আশাবরী আর্স্ট ভঙ্গিতে ধীরে সুস্থে খাট থেকে নেমে দাঁড়িয়ে মিহি কণ্ঠে সালাম করল। সালামের উত্তরের সঙ্গে অভিনবের মুখে একরতি স্মিত হাসি উদ্ভাসিত হল। সে ধীরে ধীরে সুমুখে অগ্রসর হয়ে আশার ২ স্কন্ধে আলগোছে হাত রেখে আপাদমস্তক তাকিয়ে বলল, এখনো এসব নিয়ে বসে আছো? নিশ্চয় ভেতরে ঘেমে নেই একাকার। খুললেই ভোকভক করে গন্ধ বেরোবে। লজ্জা অপমানে আশার মাটির সঙ্গে মিশে যাবার ইচ্ছে হল। তবুও সে নিজেকে সংযত করে নত চোখজোড়া একটু উঁচিয়ে স্বভাবসিদ্ধ লজ্জিতভাবে বলল, কি করব, কেউ তো পাল্টাতে দিল না। অভিনব হাসি হাসি মুখে ভ্রুকুটি করে বলল, তার মানে চেষ্টা করেছিলে? হু। ঈষৎ মাথা ঝাঁকায় আশা। অভিনবের চাপা হাসির রুদ্ধ উর্মিমালা এবার উথলে পড়ে। সে ফিক করে হেসে দিয়ে বলল, আচ্ছা যাও, পাল্টে এসো। আমি আজ একদম অরিজিনাল আশাবরীকে দেখতে চাই, এসো। এরপর শুকরিয়া আদায়ের জন্য নামাজ পড়ব আমরা। আশার ভালো লাগে। সে একটু অস্বাভাবিক উদ্বিগ্ন হয়ে বলে, পড়বেন? আজ থেকে প্রতিদিন পড়বেন? অভিনবের মুখের হাসিটা দুলে, চেষ্টা করব। পাশাপাশি দাঁড়িয়ে শুকরিয়া আদায়ের নিমিত্তে নামাজ আদায় করল আশা আর অভিনব। এই নামাজের প্রতিটা রুকু সিজদাতেই যেন অপার্থিব আনন্দের পুলক সঞ্চার হল দেহের অস্থিমজ্জায়। নামাজ শেষে সালাম ফিরিয়ে দাঁড়াল উভয়ই। অভিনব জায়নামাজটা গুটিয়ে ভাঁজ করে রেখে ঘুরে দাঁড়িয়ে আশাবরীর ২ কপল স্পর্শ করে সমীপে আকর্ষণ করে নরম চুমো কাটল আশার ভীততপ্ত সিথিতে। অনিন্দিত হর্ষে আশাবরী এক ঝলক কাপল। বুকের পাঁজর ঠেলে অত্যন্ত পবিত্র এক উচ্ছ্বাসে নিমিলিত চোখজোড়া ভিজে এলো ইন্দ্রজালিক কুহকে। অভিনব ২ বৃদ্ধ আঙুলে আশার চোখের কোল হতে অশ্রুজল সরিয়ে দিয়ে একইভাবে কপল ধরে রেখে বলল, পৃথিবীতে ভালোবাসতাম বলে কোনো কথা নেই, ভালোবাসা কখনো অতীত হয় না। কে জানত ৫ বছর আগে ঝাউতলায় পড়ে থাকা সাহায্যপ্রার্থী গেও মেয়েটিকে রক্ত দিয়ে নিজের অজান্তে যে বন্ধন তৈরি করেছিলাম তা আজও বিদ্যমান থাকবে, আজও আমাকে ছাড়বে না। গায়কের কথাগুলোতে আশাবরী পুনরায় সেই জর্জর অতীতে ফিরে গিয়ে ক্ষয়িষ্ণু ভাবাবেগকে দ্বিগুণ বর্ধিত করল। সে নয়নচকর চোখদ্বয় মিটিমিটি করে খুলে কম্পিত ওষ্ঠপুট নাড়াল। এরপর সিক্ত চোখজোড়ায় পৃথিবীজোড়া মায়া আর কাতরতা বৃষ্টি বর্ষণ করে বলল, গায়ক, আমি বুঝি না ভালোবাসা কি, আমি শুধু মনে মনে চেয়েছি আপনি সবসময় আমার পাশে থাকুন। এর বেশি কিছু না। আরও কিছু বলতে গিয়ে নিজের ভাবপ্রবণতায় লজ্জিত হয়ে পুনরায় চোখ নিচু করল আশা। অভিনব, আমি জানি তুমি বেশি কিছু চাও না, কিন্তু আমি মনে করি না চাইতেও যে চাওয়া বুঝে নিয়ে মিটিয়ে দেয় সেই প্রকৃত মানুষ। একটা জিনিস নেবে? হঠাৎ যেন জিনিসটার কথা মন তটে ভেসে উঠে অভিনবের। আশাবরী মাথা নাড়ল।
অভিনব আশাকে বিছানায় বসিয়ে আড়াল থেকে একটি তকতকে ঝকঝকে গিটার বের করে এনে আশার কোলে তুলে দিয়ে রহস্য ঝরা গলায় বলল, দেখো তো চিনতে পার। আশাবরী গিটারটার প্রান্তে তারই পরিহিত পুরনো মিশমিশে কালো নিকাব বাঁধা দেখে একনিমিষেই চিনতে পারল, এটি আসলে কোনো গিটার। দিনটির কথা মনে পড়ে গেল তার। গায়ক সেই সুদূর বিদেশের মাটিতে গান করছে তার নিকাবের একটা অংশ ঝুলিয়ে। দুলুর সামনে টিভিতে সেই দৃশ্য দেখে দম বন্ধ হয়ে এসেছিল আশার। এ মুহূর্তে সেটা দেখে আশাবরীর দমবন্ধ নয় বরং হৃদয় অন্তরিক জুড়ে যেন পুলিন্দায় আবির রাঙিয়ে গেল। সে নিকাবের ঝালরে মুগ্ধাবেশে আঙুল বুলিয়ে বলল, এটা এখনো আছে, আজীবন থাকবে আমাদের বেডরুমে, ভালো হবে না? বলতে বলতে অভিনব টিপয়ের ওপর কলমের ঝুড়ি থেকে পার্মানেন্ট মার্কারটা তুলে নিয়ে গিটারের খোলা গায়ে গোটা গোটা অক্ষরে লিখল, মানসী আশাবরী। মার্কারটা আশাবরীর দিকে বাড়িয়ে দিয়ে চোখের ইশারায় কিছু লিখতে বলল অভিনব। আশাবরী লজ্জা, ভয়, অস্বস্তি আর সংকোচে বিমর্ষ হয়ে অনেক ভেবেচিন্তে অভিনবের লেখাটার ঠিক নিচেই প্যাচিয়ে প্যাচিয়ে লিখল, প্রাণাধীশ গায়ক। লেখাটা পড়েই অভিনব সুপ্রসন্ন দৃষ্টিপাত করে লজ্জাবনত আশার দিকে। প্রাণাধীশ, বেশ তো। অলস নিশুতি আড়মোড়া ভেঙে পাশ ফিরে শোয়ে। রাতের গায়ে রাত জড়িয়ে রয় গম্ভীরভাবে। তারকাহীন আশাকের গায়ে নতুন চাঁদখানি পশ্চিমাকাশে ঢলে পড়ে তল্লাটময় কাকজ্যোৎস্না ছড়ায়। দুটো নির্ঘুম মানবমানবী ঠিক এই নিঝুম রাতের মতোই অদ্ভুত ঘোরমোহাবিষ্টতায় প্রাণপণে নিজেদের দুঃখহরণ করে। রাত যেমন দিনের সমস্ত কলুষতা শুষে নিয়ে ঝলমলে এক প্রভাত উপহার দেয়, ঠিক তেমনি এদের জাগতিক সকল দুঃখকষ্ট যেন এই রাতেই আশ্লেষে শুষে নেয়, পাকা ফলের মতন ঝুরঝুর করে ঝরে পড়ে। আজ রাতে এক ঘরছাড়া অভাগীর বুকের বা পাশস্থ হৃৎপিণ্ড আর সমস্ত তনুমন সমকরাসে বলল, এই পাওয়ার অলৌকিক রোমাঞ্চের কাছে শত কিছু হারানো বেদনা নিতান্তই নস্যি, একেবারেই গৌণ। অন্তরের গ্লানির সুউচ্চ পাহাড়, অপ্রাপ্তির ঢিবি, এবড়োখেবড়ো জীবনের সর্পিল পাকদণ্ডী, আর যত দুগ্ধোন্নতা সমুদ্রে সে নিমজ্জিত ছিল সব যেন চিরতরে বিলীন হয়ে গেল। অবদ্ধ একটা শব্দে সকাল সকাল ঘুম ছুটে গেল অভিনবের। শরীর ভর্তি গত 2 দিনের অবসাদ আর মন ভর্তি দুর্বোধ্য কোনো পুলকের রেশ নিয়ে ঘুমজড়িত চোখ মেলল সে। এসিটা বন্ধ হয়ে থাকার দরুন তার শরীরটা ঈষৎ ঘামচিটচিটে হয়ে আছে। পশ্চিমের দেয়ালে দেয়ালঘড়ির পেন্ডুলামটা দুলছে ক্ষীণ শব্দে। বিশাল জানালার পর্দার পেছনটা সূর্যলোকে উদ্ভাসিত। এক টুকরো স্বর্ণাভ সূর্যকিরণ পর্দার ফাঁক গলে এসে ঘুমিয়ে আছে মেঝেতে। বাইরের প্রকৃতির কোলাহল অস্পষ্ট এসে কানে লাগে। ফুলসজ্জার ফুলগুলো যেন এখনো তরতাজা, সুবাসিত। একটু সময় পর নিজেকে কোলবালিশের ওপর আবিষ্কার করল সে। মেয়েটা সারারাত অস্বস্তি ভরে এপাশোপাশ ছসে বেরিয়েছে কেবল। শেষমেশ ঢুসাঢুসি করে তাকে বালিশচ্যুত করে নিজেই সেই বালিশটা দখল করে নিয়েছে ঘুমের ঘোরে। ঘরছাড়া কন্যাটা এখন গভীর ঘুমে আচ্ছন্ন। তার আলুথালু চুল আর অভিনবের চুল মিলে একাকার। একটা পা তার গায়ের ওপর চড়ানো। গায়কের ডান হাত আশাবরীর মেধহীন ক্রমশ উঠানামা করা উদরের ওপর আলগোছে বিদ্যমান। সে অন্য হাতে চোখ রগড়ে ধীরে ধীরে উত্তমরূপে ধাতস্থ হয়ে একটু দূরে সরে যাওয়া আশাকে জঠর টেনে আকর্ষণ করে নিয়ে এল। আশাবরীর ঘুম ছুটল। সে এক পলক চোখ মেলে চট করে গায়কের গা থেকে পাটা নামিয়ে নিয়ে ঘুম ভাঙেনি এমন ভান করে চোখ বুজল আবার। ঘুম ভাঙতেই বুকের খাঁচায় হৃৎপিণ্ডটা ধুকপুক ধুকপুক শুরু করল তার। গায়কের গম্ভীর গাঢ় নিঃশ্বাস পড়ছে ঠিক তার মুখের ওপর। মানুষটা এখনো তার এত কাছে। সেই রাত থেকেই দৃষ্টপূর্ব এক অনুভূতির জোয়ারে টইটম্বুর হয়ে গেল আশার মনত্বিনী। এখনো যেন তার বিশ্বাস হতে চাইছে না পুরো বিষয়টা। সে যেন এখনো স্বপ্নের দেশে। রাত পোহালে প্রভাতের রাঙা আলো চোখে পড়লেই দেখা যাবে সে তার সাজানো গোছানো ভাড়া ঘরের খাটবিহীন তোশকের ওপর শুয়ে আছে।
এত তাড়াতাড়ি সব হয়ে গেল কি করে? এক রাতেই কি করে মানুষটা তার খুব 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 কাছাকাছি এসে বিশাল বক্ষপিঞ্জরে আবদ্ধ করল? আজ থেকে এই ঘরই তবে তার মূল ঠিকানা? এই ঘরেই তার সাম্রাজ্যের চিরাধিপত্য? তার মুক্তস্বাধীন যাযাবর জীবনের অবসান ঘটিয়ে নতুন এক সাম্রাজ্য গড়ে দিয়েছে এই মানুষটা। চুপটি করে ঘুমের ভান ধরে গায়কের বুকের কাছে শুয়ে এসব ভাবে আর ঘন ঘন নিঃশ্বাস ছাড়ে আশা। অভিনব চর্মচক্ষুতে সবকিছু বুঝে অনুভব করে তন্দ্রা জড়িত মুখে হেসে উঠল। সে আশাকে বালিশে ছেড়ে দিয়ে আড়মোড়া ভাঙতে ভাঙতে উঠে বসে। সারারাত বিছানার এমাথা থেকে ওমাথা হাডুডু খেলে এখন চোখ ফাঁকি দেওয়া হচ্ছে আশাবরি? যাও শেষ রাতে চোখ লেগে এলো তখনই দিল মুখে কষে লাথি। দখল করলে আমার বালিশ। ভাগ্যিস তোমার সঙ্গে হাডুডু খেলতে আমি যাইনি, নিশ্চিত হারতাম। এই দেখো ঠোঁট কেটে দিয়েছ, এখন লোকে তো ভাববে তুমিই আমাকে কামড়ে দিয়েছ। বিশ্রী ব্যাপার হলো না? আশাবরি চট করে চোখ মেলল। বিস্ময় চোখ দুটো গোল গোল করে উঠে বসে একটু করে ঝুঁকে ভীষণ বিষণ্ণভাবে বলল, সত্যি সত্যি চোট লেগেছে? হা লেগেছে। এই দেখে এই এখন নিশ্চয়ই আমাকে মাস্ক পরে ঘুরতে বলবে না। আশাবরি দেখল সত্যি সত্যি একটু চোট লেগেছে বটে। সে আরও বিষণ্ণ হয়ে প্রায় চিন্তাকাতর হয়ে বলল, কি হবে? অভিনব এবার আশার মুখাবয়ব অনুকরণ করে দুঃখিতভাবে বলল, বাসর ঘরে ঠোঁট কামড়ে কাটার বদলে লাথি মেরে কাটানোর ঘটনা ইতিহাসে আছে কি না আমার জানা নেই। রেকর্ড গড়লে আশাবরি, অভিনন্দন। শ্লেষাত্মক ব্যর্থ মন্তব্যটা করে অভিনব একটু ধমকে উঠে। এবার আর বৃথা বসে না থেকে স্নান সেরে বেরো। সবুজ শাড়িটা পরহা। আশাবরি মুখ গোজ করে অপরাধ অনবত মাথায় আকুল চোখে তাকিয়ে বলল, যাচ্ছি। বেশি লেগেছে না? আসলে আপনাদের বিছানায় গা লাগে না, কেমন যেন লাগে। ওই ঠোঁটটা একটু লুকিয়ে রাখলেই হবে। আমাকে লজ্জা দেবেন না দয়া করে। হাত জোর করে সনির্বন্ধ অনুরোধ করে আশা। অভিনব মুখে কাঠিন্য ঠুকিয়ে বলে, দিব না, শর্ত আছে। আশাবরি আরও ঝুঁকে পড়ে শকাতর চাহনি প্রক্ষেপ করে। কি শর্ত? আছে, আগে স্নানটা সারো, টাওয়ালটা দাও, তুমিও চলো। বলে অভিনব একটু আনাড়ি গলায় দৃঢ়তা আনার চেষ্টা করে বলল, যুগপৎ স্নান করিতে হইবে, ইহাই শর্ত। আশাবরি মুখ ফিরিয়ে হাঁটু ওপর মাথা রাখল, মনে মনে বলল, বাজে শর্ত। কিন্তু সংকোচে অস্বস্তিতে তার কলজেটা যেন দুমড়ে মুচড়ে একসা হল। অভিনব আশার অব্যক্ত অভিব্যক্তি বুঝে নিয়ে মৃদু মৃদু শীষ দিয়ে বলল, রাজি না হইলে মান যাইবে। লোকে কইবে ওষ্ঠচুম্বন করিতেছ কর। কামড়াকামড়ি কেন? লাথালাথি হইয়াছে তাহা তো কেহ জানে না। আশাবরি ভেক করে কেঁদে দিয়ে মাথা তুলে রুদ্ধকণ্ঠে বলল, আচ্ছা রাজি, চলবে।